হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে এসেছি। ড্রামার শুরুতেই আমরা অ্যান নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা সাইকেল দিয়ে কোথাও যাচ্ছিল। তখনই সে একটি গাড়ির সামনে চলে আসে। এখানেই সময় থেমে যায়। সময় থেমে যাওয়ার পর আমরা মাস্টার নামে একজন লোককে দেখতে পাই, যে কিনা অ্যানের মাস্টার ছিল। সে তাকে সবকিছু শেখাতো। মাস্টারের অন্যতম শক্তি ছিল যে সে সময়কে থামাতে পারে। এন তাকে গিয়ে জড়িয়ে ধরে বলে যে আপনি আছেন বলেই আমাকে এত চিন্তা করতে হয় না। তখনই মাস্টার আবার সময়কে চালু করে দেয়। আমরা দেখতে পাই প্রত্যেকটি জিনিসপত্র তাদের গতিতে চলতে থাকে। মাস্টার সে এনকে তার টি হাউজে নিয়ে আসে, যেটা পৃথিবী থেকে অনেকটাই আড়ালে ছিল। এখানে আমরা জেন নামের একটি ছেলেকে দেখতে পাই, যাকে এন তার নিজের ছোট ভাইয়ের মতো দেখতো। তারা দুইজন ভাই বোনের মতো এই জায়গায় থাকতো। তবে জেন একটু প্লে বয় টাইপের ছিল, আর মাস্টার শি তাদেরকে সব জাদুবিদ্যা শেখাতো। কিন্তু এখানে এন খুব ভালো জাদু জানতো না। তবে এন অতীত এবং বর্তমানে আপ ডাউন করতে পারত। এটা তার একটি আলাদা শক্তি ছিল। এন জাদু খুব ভালোভাবে শেখার চেষ্টা করছিল, কিন্তু তার হয়তো এখনও শেখার বাকি রয়েছে। এখানে বিপত্তি ঘটে যখন হসপিটাল থেকে একটি লাশ গায়েব হয়ে যায়। ডক্টর অনেক চিন্তায় পড়ে যায়। এখানে আমাদের সাদা চুলওয়ালা একজন লোককে দেখানো হয়, আর এই সব টিভি নিউজে দেখানো হচ্ছিল। মাস্টার শি টিভি নিউজে এইসব দেখতে পায়। আজ এনের বার্থডে ছিল। মাস্টার শি তার সাথে তার বার্থডে অনেক ভালোভাবে সেলিব্রেট করে। এনের ইচ্ছে ছিল মাস্টার শির সাথে ডান্স করার, এটাও সে পূরণ করে দেয়। এদিকে আমরা ইয়ান নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা কোনো ছেলের ক্লোজে আসলেই তাকে মেরে দিত। এটা সে এসে মাস্টার শিকে বলে। মাস্টার শি বলে এটা আপনার অতীতের সাথে জড়িত। তখনই আমরা দেখতে পাই এখানে একটি লোককে আনা হয়, যে কিনা সিপাহী ছিল। এখানে আমরা জানতে পারি ইয়ানের বয়ফ্রেন্ড ছিল ওই লোকটি। ওই লোকটি যখন একটি মিশনে যাচ্ছিল বা যুদ্ধে যাচ্ছিল, তখন সে ইয়ানকে তার বাসায় রেখে যায়। তার ছোট ভাই ইয়ানের সাথে খারাপ ব্যবহার করতে চাইলে ইয়ান নিজে আত্মহত্যা করে মারা যায়। ইয়ানের বয়ফ্রেন্ড এইসব জানার পর তার নিজের ভাইকে খুন করে, আর তারপর সে নিজেও মারা যায়। এটাই ছিল তাদের কাহিনী। এখন ইয়ান কোনো কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। তখন মাস্টার শি এনকে বলে যে তোমাকে অতীতে যেতে হবে, অতীতে গিয়ে এই ঘটনাটি সমাধান করে আসতে হবে, তাহলেই এই জন্মে ইয়ান অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এরপর আমরা দেখতে পাই যে এনকে অন্য জগতে পাঠানোর জন্য রেডি করা হচ্ছিল। এন তার সাথে অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। তবে মাস্টার এইসব বুঝতে পেরে তার কাছ থেকে প্রত্যেকটি জিনিসপত্র রেখে দেয়। তাকে একটি ব্রেসলাইট দেওয়া হয়, যে ব্রেসলাইটের মাধ্যমে সে অতীত আর বর্তমানে আপ ডাউন করতে পারবে। সে অতীতে চলে আসে, তার সাথে একটি লোকের দেখা হয়। সে মনে করে লোকটি মাস্টার শি, কিন্তু ওই লোকটি বলে যে সে মাস্টার শি না, সে বিয়ান। এখানে লোকটি তাকে মারে আর বলে তুমি এখানে কেন এসেছো? তখন সে বলে যে আমি হারিয়ে গিয়েছি, আমি শহরে যেতে চাই। লোকটি তাকে শহরে নিয়ে ছেড়ে দেয়। এখানে তার দিকে সব লোকেরা আজবভাবে তাকিয়েছিল। সে নিজেকে অনেক সুন্দরী মনে করতে থাকে, মনে করে সে সুন্দর হওয়ায় সবাই তার দিকে তাকিয়ে আছে। কিন্তু এমনটি ছিল না। সে আধুনিক কাপড় পরায় তার দিকে সবাই আজবভাবে তাকিয়েছিল। এখানে সে একটি রেস্টুরেন্টে এসে খাবার খেতে চায়। এখানে খাবার খাওয়া নিষিদ্ধ ছিল, যার কারণে তাকে কিছু সিপাহীরা ধরে এখানে রাজার কাছে নিয়ে যায়। তার কাছে আইডি কার্ড চাওয়া হলে সে আধুনিক আইডি কার্ডটি দিয়ে দেয়, যেটা দেখে সবাই মনে করে সে হয়তো বিদেশের গুপ্তচর। তখন সে জাদু করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু সে জাদু ভালো করে জানতো না, যার কারণে সে ভালোভাবে জাদু প্রয়োগ করতে পারে না। সবাই তাকে ডাইনি মনে করে মৃত্যুদণ্ডের জন্য এখান থেকে নিয়ে যায়। তখনই এখানে এন্ট্রি করানো হয় আমাদের ড্রামার নায়ক ইউরি। সে ভ্যাম্পায়ার ছিল। ইউরি সবাইকে মেরে এনকে বাঁচিয়ে নিয়ে যায়। সে এখানে প্রত্যেককে খুব ভালোভাবে গায়েল করে। এন এখানে বলে আপনাকে অনেক ধন্যবাদ। ইউরি বলে আমি তোমার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। তখন সে বলে যে আমি এখানে প্রথমবার এসেছি, আপনি কিভাবে এতদিন ধরে অপেক্ষা করছেন? তখন সে বলে 7 বছর ধরে অপেক্ষা করছি। এন তার স্মার্টফোনটি বের করে ভ্যাম্পায়ার পিকচার উঠায় আর বলে তোমার জান আমার ফোনে কেদ হয়ে গিয়েছে, তুমি যেহেতু ভ্যাম্পায়ার। তখন সে এইসব বিশ্বাস করলেও পরবর্তীতে বুঝে যায় যে তাকে বোকা বানানোর চেষ্টা করছে এন। ইউরি বলে যে আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না।
ইউরি অনেক কষ্টে এখান থেকে পালিয়ে যেতে সফল হয়। সে এখান থেকে পালিয়ে একটি প্রাসাদে আশ্রয় নেয়। প্রাসাদে আমরা দেখতে পাই তাকে দিয়ে অনেক কাজ করানো হয়। সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে তার মাস্টারের কথা মনে পড়তে থাকে। সে মাস্টারের কথা মনে করে আপসেট হতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই অনেকগুলো ভ্যাম্পায়ার লোকেদের আক্রমণ করে তাদের রক্তপান করছিল। তখন তার কাছে আসলে আমরা দেখতে পাই এন তার উল্টাপাল্টা জাদু ইউজ করে তাদের ক্ষতি করে দেয়। তখনই এখানে ভ্যাম্পায়াররা তার উপর আক্রমণ করতে চাইলে চলে আসে আমাদের নায়ক। সে তাদের সব ভ্যাম্পায়ারকে ভাগিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই রাজার এখানে এসে তার সেনাপতিরা বলে যে সব ভ্যাম্পায়ার মারা গেলেও ভ্যাম্পায়ারদের প্রধান ইউরি এখনো জীবিত আছে। তখন রাজা বলে তাকে শেষ করার তাড়াতাড়ি ব্যবস্থা করো। এখান থেকে সিন কাট করে আমাদের এনকে দেখানো হয় যে কিনা বাজার করে যাচ্ছিল। তখনই তার বিমানের সাথে ধাক্কা খায়। এন বিয়ানকে কোনো কিছু বলতে যাবে তখনই আমরা দেখতে পাই সে তার ঘোড়ায় করে এনকে নিয়ে যায় আর তাকে নিয়ে জঙ্গলে রাখে আর প্রশ্ন করতে শুরু করে। কথার এক পর্যায়ে বিমান তার সব কষ্টের কথা এনকে বলতে শুরু করে। তখন আমরা জানতে পারি যে ছোটবেলা থেকেই বিমান অনেক অসহায়। সে একা বড় হয়েছে। তার বাবা রাজা হওয়ার সত্ত্বেও এন তাকে বলে যে ভালো কোনো কিছু পেতে গেলে তাহলে কষ্টই করতে হয়, কষ্ট ছাড়া মিষ্টি কখনোই মেলে না। বিমান এতে অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই যে বিমান এনের জন্য অনেকগুলো সবজি কিনে পাঠিয়েছে। এটা দেখে এন অনেক খুশি হয়ে যায়। সে প্রাসাদের প্রত্যেকটি লোকের সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে নিয়েছিল। সে অনেক খুশি ছিল এই প্রাসাদে। অন্যদিকে আমরা দেখতে পাই ইউরিন তার সাথে আবারও দেখা করতে এসেছে। তখন অনেক বেশি ভয় পেয়ে যায় এন। তাকে বলে যে আপনি এখানে কেন এসেছেন। তখন ইউয়ান বলে যে তুমি আমার ওয়াইফ। এটা শোনার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এন বলে এইসব আপনি কি বলছেন, আমি আপনার ওয়াইফ কিভাবে হতে পারি। তখনই আমরা দেখতে পাই ভ্যাম্পায়ার হত্যাকারীরা এখানে চলে এসেছিল। তখন ইউরি তাদের সাথে গিয়ে লড়াই করতে শুরু করে। অন্যদিকে আমরা এনকে দেখতে পাই। এইসব দেখে সে ভয় পাচ্ছিল। সে তাকে লুকিয়ে থাকতে বলে কিন্তু সে এখানে লুকিয়ে থাকে না। আমরা দেখতে পাই যে এন তার উল্টাপাল্টা জাদু ইউজ করে এখান থেকে সবাইকে পালাতে সাহায্য করে। পরদিন সকালে আমরা দেখতে পাই এন যখন বাজারে যায় সবজি কেনার জন্য এখানে বিমান চলে এসেছিল। সে তার সাথে কথা বলতে চায়। এন যখন তার সাথে কথা বলছিল না তখন সে বিমান বাজারে থাকা প্রত্যেকটি সবজি কিনে নেয় এনের সাথে কথা বলার জন্য। বলে বাজারে কোনো সবজি নেই, তুমি কি সবজি কিনবে। এন বলে যে আপনি কি বলতে চান বলে ফেলুন, আমি আপনার কথা শোনার জন্য প্রস্তুত আছি। তখন বিমান বলে যে চলো আমার সাথে, আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাব, তারপর আমরা কথা বলবো। এখানে আমরা জানতে পারি এন আসলে এখানে এসেছে ইয়ানকে বাঁচানোর জন্য, ইয়ানের দেবরের কাছ থেকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এই রাজ্যের রাজা এনের সাথে দেখা করার জন্য অনেক উদাসীন ছিল, কিন্তু সে রাজার সাথে দেখা করতো না। এনের হাজব্যান্ড যখন এখান থেকে চলে যায় তার ছোট ভাই তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এটা খুব ভালো করে এন বুঝে যায়। ইয়ানকে বাঁচানোর জন্য সে তার ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে। ইয়ানকে বাঁচানোর জন্য তার দেবরকে তার ভুল বোঝায় আর তার কাছ থেকে মাফ চাইতে বলে। এখানে আমরা দেখতে পাই যে তার দেবর ভুল বুঝে ইয়ানের কাছে মাফ চায়। আর এখানে এন কোনো মতেই জানতো না যে ভিভান এই রাজ্যের রাজা। তখন সে এসে অবাক হয়ে যায় ভিভানকে দেখে, কারণ তার রাজাকে দেখার ইচ্ছে ছিল। তার এই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। ভিভান এখানে বুঝতে পারে তার ভ্যাম্পায়ারের সাথে সম্পর্ক আছে। তখন তাকে প্রশ্ন করলে সে এই প্রশ্নটা এড়িয়ে গিয়ে তার মনে সন্দেহ সৃষ্টি করে। ড্রামার এই পার্টটি এখানেই শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইয়নকে জেলখানার ভিতর বন্দি করে রাখা হয়। তখনই তার মেসেঞ্জার বার্ড এখানে চলে আসে তার সাথে কথা বলার জন্য। সে তাকে জানায় যে এখান থেকে পালাতে হলে তাকে বিভিন্ন ওয়েতে পালাতে হবে, এইভাবে সে পালানোর অভ্যাস করলে পারবে না। এখানে সে জানতে পারে যে রাজার ছোট ভাইকে নাকি কিডন্যাপ করা হয়েছে। এখন সে রাজার ছোট ভাইকে কিভাবে ছাড়াবে। তখন তার মনে পড়ে যায় তার কাছে ম্যাজিক্যাল কার্ড রয়েছে, এখান থেকে সে যে কোনোভাবেই বের হতে পারবে। তার মেসেঞ্জার বার্ডকে নিয়ে সে এখান থেকে পালানোর চেষ্টা করে। সিন পরিবর্তন হয়, আমরা রাজাকে দেখতে পাই। সে তার মেসেঞ্জার বার্ডটিকে তার কাছে ধরে নিয়ে এসেছিল আর বলছিল যে চলো আমিও যাব তোমার সাথে, তুমি কিভাবে এখানে বাঁচাতে পারো আমি দেখে নিব। সে সুন্দর করে দরজাটি খুলে নেয়। যেহেতু সে স্মার্ট ছিল তাই খুব তাড়াতাড়ি এটা করতে পেরেছিল। দেখতে পায় যে ফিয়ন্সের ভাই আসলেই একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে।
তারপর সে ফিয়ন্সের বাইকে যখন ধরতেই যাবে, তখনই আমরা দেখতে পাই সে উল্টা তার উপর আক্রমণ করে বসে। সে তো নিজেই ভাই এখানে ফেঁসে যায়, সে কিভাবে অন্য একজনকে বাঁচাবে। তখনই এখানে আমাদের রাজা চলে আসে আর এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। এখানে রাজাকে দেখে সে অনেক খুশি হয়ে যায় আর তার প্রতি ফিলিংস জাগতে শুরু করে। কিন্তু তাকে বলে দেওয়া হয়েছিল ওই দুনিয়ায় গিয়ে সে কারো প্রেমে পড়তে পারবে না। তাই সে তার সাথে ঠিকঠাকভাবে কথা বলে না। তবে তাকে ধন্যবাদ জানায় কারণ সে তার জান বাঁচিয়েছিল। এখানে সে অনেক বেশি ভয় পেয়েছিল। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কারণ রাজা তাকে অনেক বকাঝকা করেছিল। সিন পরিবর্তন হয়। এখানে আমরা ভ্যাম্পায়ারটিকে দেখতে পাই যে কিনা তার জন্য পাগল ছিল। তারপর তাকে নিয়ে একটি জায়গায় চলে যায়। আসলে এটা ভ্যাম্পায়ারের রাজ্য ছিল। এখানে সে চাইলেও তার টাইম ট্রাভেল ব্রেসলেটটি ইউজ করতে পারছিল না। কারণ এটা কেন জানি না চলছিল না। ভ্যাম্পায়ারটি তাকে বলে তুমি চাইলেও এটা ব্যবহার করতে পারবে না। এখানে কোনো ব্রেসলেট চলার কোনো নিয়ম নেই। তারপর তাকে খানদানি একটি হার পরিয়ে দিয়ে কিছু খাবার খেতে দেয়। সে যখন খাবারগুলো খাচ্ছিল তখন তাকে বলা হয় সে নাকি তাকে ব্লাড খেতে দিয়েছে। কিছুক্ষণ পর আবার হাসতে শুরু করে। এখানে যেহেতু তাকে থাকতে হবে তাই সে অনেক বেশি ভয় পেয়ে যায়। মনে করে হয়তো ভ্যাম্পায়ার তাকে কেটে খেয়ে ফেলবে। সে জানতো না ভ্যাম্পায়ারটি যে তাকে বিয়ে করতে চায়। তাই সে জোর করেই তার ব্লাড তাকে খাওয়াতে চায়, যাতে সে তাকে বিয়ে করতে পারে। তখনই এখানে হান্টার্সরা চলে আসে আর ভ্যাম্পায়ারের উপর আক্রমণ করে। ভ্যাম্পায়ারের উপর আক্রমণ হচ্ছে এটা দেখে ভ্যাম্পায়ার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ভ্যাম্পায়ার তার সাথে পেরে ওঠে না কারণ এখানে অনেকগুলো লোক ছিল। তাই সে কিছু না করতে পেরে এখান থেকে পালিয়ে যায়। ভ্যাম্পায়ার বুঝতে পারে না যাকে সে বাঁচালো সেই তার কাছ থেকে পালিয়ে গেল। তার মেসেঞ্জার বার্ড তাকে এসে বলে কোথায় ছিলে তুমি। সে তখন সব সত্যটা তাকে বলে দেয়। তারপর ইয়ন রাজার কাছে চলে আসে আর রাজার সাথে বসে খাবার খাচ্ছিল। তখন রাজা জানায় রাজা তাকে বিয়ে করতে চায়। বিষয়টা জানার পর সে অবাক হয়ে যায়। প্রথমে সে রাজি ছিল, কিন্তু তার মনে পড়ে যায় এটা তাকে করলে হবে না, কারণ তাকে মডার্ন দুনিয়ায় ফিরে যেতে হবে। তখনই আমরা এখানে ভ্যাম্পায়ারকে আসতে দেখি। ভ্যাম্পায়ার আর রাজার মধ্যে তুমুল ঝগড়া হতে শুরু করে। একে অপরের সাথে তারা যখনই ফাইট করছিল তখনই এখানে ইয়ন নিচে পড়ে যায়। ইয়ন নিচে পড়ে যাচ্ছিল, এটা ভ্যাম্পায়ার সহ্য করতে পারে না। তাকে সাথে সাথে গিয়ে সেভ করে নেয়। তখনই সূর্যের আলো জ্বলে ওঠে। সূর্যের আলোর সাথে সাথে তার ব্রেসলাইট কাজ করতে শুরু করে। ভ্যাম্পায়ার বলে যে আমি শুধুমাত্র একজন মেয়েকেই ভালোবাসতে পারবো, আর সেটা হচ্ছে তুমি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তখন সে বলে যে তাকে যে কোনোভাবেই যেতে হবে। তাই সে তার মডার্ন দুনিয়ায় পৌঁছে যায়। মডার্ন দুনিয়ায় গিয়ে সে তার মাস্টারকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমাদের রাজাকে দেখানো হয় যার কিনা অনেক বছর কেটে গিয়েছিল। তারপরেও সে ইয়নকে বলতে পারে না। ইয়নের স্মৃতি আঁকড়ে ধরেই সে বেঁচে আছে। সে ইয়নকে অনেক বেশি ভালোবাসতো। এদিকে যার প্রবলেম সলভ করার জন্য ইয়ন গিয়েছিল অতীতে, তার প্রবলেম সলভ হয়ে যায়। সে কান্না করে দেয় আর তার কান্নার জল একদমই স্পষ্ট ছিল। কান্না করার পর সে যখন এখান থেকে বেরিয়ে যায় তখন তার মনেই পড়ে না যে এখানে কোনো কিছু ছিল। আসলে এই জাদুর হাউস থেকে যেই বেরিয়ে যাবে তার সাথে কি কি ঘটেছে কোনো কিছুই সে মনে করতে পারবো না। কারণ অতীতের সব ঘটনাই সে ভুলে যাবে। ধীরে ধীরে এটাই তার সাথে ঘটতে থাকবে। যখন ইয়ন বসে খাবার খাচ্ছিল মাস্টারের সাথে, তখন তার দেওয়া লকেটটি তার গলায় চেপে যায়। মাস্টার বুঝতে পারে যে অতীতে মাস্টার এবং তার মধ্যে কোনো কিছু ছিল, সাথে ভ্যাম্পায়ারের সাথেও। তাদের অতীতে তিনজনের অনেক ভয়ানক কোনো ঘটনা ছিল, যেটা জানার চেষ্টা তার ছিল, কিন্তু কিভাবে জানবে। এদিকে সিন পরিবর্তন করে আমাদের অন্য একটি ক্লায়েন্টকে দেখানো হয়। সে লাল রং দেখার সাথেই বেহুশ হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি তার লাল রঙে ফোবিয়া রয়েছে। লাল দেখলেই সে জানি না কেন অনেক এক্সাইটেড হয়ে যায়, ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। মহিলাটি যখন তাদের সাথে বসে কথা বলছিল তখন সে জানায় একটি লোককে সে অনেক বেশি ভালোবাসতো। ওই লোকটিকে কালো জাদু করার জন্য সে নিজের রক্ত ব্যবহার করেছিল। নিজের রক্ত ব্যবহার করে যখনই সে কালো জাদু করতে গেল তারপর থেকেই তার এই অবস্থা। সে যে কোনো জায়গায় রক্ত দেখতে পায়, আর এত রক্ত দেখতে পায় যে সে ঠিকঠাকভাবে খাবার পর্যন্ত খেতে পারে না। সে ঘুমাতে পারে না, কোনো কিছুই করতে পারে না। সে মাস্টারের কাছে সাহায্য চায়, মাস্টার যাতে তাকে সাহায্য করে। তখন মাস্টার তার মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করে আসলে তার সাথে কি ঘটেছিল। এখান থেকে মাস্টার জানতে পারে অতীতে তার সাথে খুব খারাপ ঘটনা ঘটেছিল। অতীতে সে একটি রাজাকে ভালোবাসতো, তারপর তাকে খুব বাজেভাবে খুন করা হয়েছিল। এই জন্য এটা তার জন্য অভিশপ্ত হয়েছে।
সে যেই জনমেই থাকুক না কেন তাকে কষ্ট করেই মরতে হবে। তার মৃত্যুটা ব্লাডের মাধ্যমে হবে। এমনভাবে হবে যে সে ঠিকঠাকভাবে বাঁচতেও পারবে না। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মাস্টার, এখন আমার কি করা উচিত? আমি কি করতে পারবো? জিয়ান অনেক রেগে যায় কারণ মেয়েটি মাস্টারের হাত ধরেছিল। তাই মাস্টারের হাতই সে ছাড়িয়ে দিয়ে বলে, আচ্ছা আমরা তোমাকে হেল্প করব। মেয়েটি বারবার বলছিল, প্লিজ আমাকে হেল্প করুন, আমি এসব থেকে মুক্ত পেতে চাই, আমি না হয় বাঁচতে পারবো না। তখন সে বলে, তাহলে তোমাকে অতীতে যেতে হবে। মাস্টার তাকে জানায় তাকে ৭০০ বছর পিছনে যেতে হবে। ৭০০ বছর পিছনে যেতে হবে, এটা শুনে সে মনে মনে ভাবছে ভ্যাম্পায়ারকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। প্রত্যেকটি বিষয় সে প্র্যাকটিস করছিল খুব ভালোভাবে। কিভাবে সে ভ্যাম্পায়ারকে মারতে পারবে, কিভাবে ভ্যাম্পায়ার পুনর্জন্ম না নিবে। এই বিষয়গুলো নিয়ে তার প্র্যাকটিস করা শেষ হলেই সে চলে যায় ৭০০ বছর পিছনে। মাস্টার তাকে বিদায় দিয়ে দেয়। অতীতে গিয়ে সে সবার সাথে অনেকভাবেই কথা বলার চেষ্টা করে, কিন্তু এখানে থাকা কোনো লোকজনই তাকে পাত্তা দিচ্ছিল না। ঘটনাটি ছিল এমন যে তার মুখে রক্ত লেগেছিল, তাই তাকে কেউ পাত্তা দিচ্ছিল না। এদিকে আমরা ভ্যাম্পায়ারটিকে দেখতে পাই যে কিনা একটি লোকে মারার জন্য এসেছিল। তাই জিয়ন তার সামনে চলে আসে আর তাকে এসে বলে হায়। এখানে সে তাকে চিনতে পারছিল না কারণ এটা তাদের প্রথম দেখা ছিল। সে তো আরো ৭০০ বছর পিছনে চলে এসেছে। তাহলে ভ্যাম্পায়ার তাকে কিভাবে চিনবে? ভ্যাম্পায়ার তাকে মনে করছিল হয়তো সে শিয়াল, তাই তাকে মারার চেষ্টা করছিল, তাকে কামড় দেওয়ার জন্য। যখনই তার হাত কাছে নেয় তখন সে তাকে কথায় উল্টে দেয়, বলে তোমার সাথে আমার অনেক বছর আগেই দেখা হয়েছে, আমি তোমাকে বাঁচিয়েছি। এই কথা বলে সে এখান থেকে জাদুই কাঠ দিয়ে পালিয়ে যায়। এদিকে আমাদের ভ্যাম্পায়ারের বোনকে দেখানো হয় যে কিনা এই মহলের রানী ছিল। সে এবং তার সহকর্মী সবাই ভ্যাম্পায়ার ছিল, কিন্তু সে এই রাজ্যের রাজাকে ভালোবাসতো, তাই তাকে বিয়ে করে সংসার করছিল। তার ভাই এসে তাকে বলে, দেখ ভ্যাম্পায়ারদের উপর এমনিতেই অনেক বিপদ রয়েছে, তুই তাড়াতাড়ি আমার সাথে চলে আয়। তখন সে বলে, না আমি যেতে পারবো না, আমি আমার রাজাকে ছেড়ে কোথাও যাব না। তখন তার ভাই তাকে জানায়, এক কাজ কর, তোর রাজাকে তুই তোর সাথে নিয়ে চলে আয়, ভ্যাম্পায়ার বানিয়ে দে তাকে, তাহলেই তো হয়। তখন সে বলে, ভাই তুই তো কখনো কারো প্রেমে পড়িসনি, তাই বুঝতেও পারবি না যে জোর করে কখনো কারো দিয়ে ভালোবাসা হয় না। আর আমি রাজাকে ছেড়ে কোথাও যাব না, আমি এভাবেই রূপ পরিবর্তন করে তার সাথেই থাকবো। তখন তার ভাই বলে, সময় হলে সবকিছু বোঝা যাবে। এদিকে আমরা জিয়নকে দেখতে পাই যে কিনা ওই মহলে ঢোকার চেষ্টা করছিল। আসলে রানীর মহলে যদি সে ঢুকতে পারে তাহলে ওই মেয়েটিকে সে খুঁজে পাবে, যেই মেয়েটিকে খোঁজার জন্য সে এসেছিল, যেটা তার ক্লায়েন্ট ছিল। তাকে এখানে শাস্তি স্বরূপ জ্বালানো হচ্ছিল। এখানে কারো দোষ গুণের প্রয়োজন হয় না, যে কোনো সময় যে কাউকে বলি দেওয়া হয়। এখানে সে একটি লোককে দেখে তার মাস্টার মনে করতে শুরু করে। তারপর সে বুঝতে পারে লোকটি তার মাস্টার নয়। এখান থেকে তার নিজের জাদু ব্যবহার করে সে পালিয়ে যায়। এখানে থাকা লোকটি অনেক অবাক হয়, এই লোক না শুধু সবাই অবাক হয়। আর সবাই মনে করে হয়তো এই মেয়েটি জাদু দেখায়নি, জাদু দেখিয়েছে ওই জাদুঘর। ইয়নের মেসেঞ্জার বার তাকে জানায় কিভাবে এখান থেকে পালাতে হবে, তাই সে পালানোর রাস্তা খুঁজছিল। তখনই লাল কাপড়ওয়ালা কিছু লোক তাকে ধরতে চলে আসে, কিন্তু তারা ধরার আগেই সে তার ফোন দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে পালাতে সাহায্য করে। ওই জাদুকরটিকে দেখানো হয় যে কিনা তার কাছে আসে আর তাকে জানায় যে তুমি যদি আমার সাথে রাজমহলে জাদু দেখাতে চাও তাহলে আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো। এখানে আমরা জানতে পারি যে লোকটি তেমন জাদু জানতো না, তাই সে জীবনকে নিয়ে যেতে চাচ্ছিল যাতে সে জাদু দেখাতে পারে। তখন লোকটি তাকে জানায় যে চলো আমার সাথে রাজমহলে। সে তো যেতে চাচ্ছিল কারণ রাজমহলে তার প্রয়োজন ছিল ভ্যাম্পায়ারকে খুঁজে বের করার, সাথে ওই মেয়েটিকেও। এখানে রানী তাকে জানায় যে তাকে জাদু দেখাতে হবে। তখন সে জানায় ৭ দিন সে জাদু দেখাবে, তারপর অরিজিনাল জাদুকর তাদেরকে জাদু দেখাবে। এখানে জিয়ন অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তার মাস্টারের মতো একজন লোক তার খেয়াল রাখার জন্য ছিল। আর এই জীবনেও সে অনেক ভালো লোক। মহলে থাকা লোকজন আলোচনা করছিল যে এখান থেকে একের পর এক দাসী গায়েব হয়ে যাচ্ছে। তখন সে বুঝতে পারে এটা হয়তো ভ্যাম্পায়ারের কাজ। তারপর সে রানীর রুমে প্রবেশ করে, দেখতে পায় যে রানীর রুমে আলো বাতাস ঢোকার মতো কোনো স্পেস ছিল না, পুরো রুম অন্ধকার ছিল। কিছুক্ষণ ঘোরার পর সে জানতে পারে রানী অন্য কেউ না, ভ্যাম্পায়ার। রানী ভ্যাম্পায়ার এটা জানার পর সে অবাক হয়ে যায়। রাজদরবারে একটি লোক এসেছিল যে কিনা অনেক অসুস্থ। তখন রানী বলে তাকে বলি দেওয়া হোক কারণ সে তো কিছুদিনের মধ্যেই মারা যাবে। জিয়ন খুব ভালো করেই জানতো যে রানী কি করবে, তাই সে তার অনুযায়ী প্ল্যান করে। তাকে বলে যে না, এই লোকটিকে মারার কোনো প্রয়োজন নেই, আমি দেখছি লোকটির কি প্রয়োজন। তারপর সে লোকটিকে অনেক বেশি খাবার খাওয়ায়। খাবার খাওয়ার কারণে সে বমি করেও সুস্থ হয়ে যায়। এখানে রানী অনেক বেশি রেগেছিল।
সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই ভ্যাম্পায়ারকে, যে কিনা তার বোনের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। তখনই হুট করে তার জীবন জাদু দিয়ে গায়েব হতে চাইলেও ভ্যাম্পায়ার তাকে দেখে ফেলে। ভ্যাম্পায়ারের চোখে ফাঁকি দেওয়া এত সহজ ছিল না। সে তাকে দেখে অনেক বেশি রেগে যায় আর তাকে কামড় দিতে চলে আসে। তখন সে অনেক বেশি ভয়ে তাকে উল্টো কামড় দিয়ে এখান থেকে চলে যায়। আর ভ্যাম্পায়ারটির অতীতের কিছু কথা মনে পড়তে থাকে আর সে তাকে খুঁজতে শুরু করে। টাকা অনেকগুলো সৈন্য চলে আসে আর সৈন্যদের কারণে এখানে মারামারি শুরু হতে থাকে। তখনই আমরা দেখতে পাই রানী চলে আসে আর তাকে এখান থেকে পালাতে বলে। তাই সে এখান থেকে পালিয়ে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা রানীর সত্যটাকে দেখতে পাই। আসলে রানী অরিজিনাল যে রানী ছিল, যাকে বাঁচানোর জন্য জিয়ন এসেছে, তাকে একটি জায়গায় বন্দি করে রাখে আর তার চেহারা নিজের মধ্যে নিয়ে নেয়। এটা ছিল তার কাজ। আর ধীরে ধীরে ওই মহিলাটি বৃদ্ধ হতে শুরু করে। রঙের বার্ড যেহেতু সব সততা জানতে পেরে যায়, তাই সে এই বার্ডটিকে বন্দি করে নিতে চায়। এদিকে সে জানতেও পারে যে ভ্যাম্পায়ার তাদের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। আর তারাও যে জানে ভ্যাম্পায়ার যে তার লোকটি সবকিছু কিন্তু ক্লিয়ার ছিল। দুইজনই দুইজনের সত্যটা জানতো আর কি এমন। এখানে সে একটি চুড়ি তৈরি করে, যেটা দিয়ে তারা খুব তাড়াতাড়ি ভ্যাম্পায়ারকে মারতে পারবে। তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। ভ্যাম্পায়ার তাদের উপর আক্রমণ করলে তারা ভ্যাম্পায়ারকে মারতে সক্ষম হয়। ভ্যাম্পায়ারকে মারার পর তারা নিজেদেরকে সেভ করার চেষ্টা করে। ভ্যাম্পায়ারের ভাইকে দেখতে পায়। তখন ভ্যাম্পায়ার মহিলাটি তার ভাইয়ের কাছে সাহায্য চায় আর তাকে বলে মেয়েটিকে খুন করে দেওয়ার জন্য। তাই সে জিয়ানকে খুন করার জন্য চলে যায়। কিন্তু সে তাকে যখনই মারতে যাবে তার সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে, তখনই সে দেখতে পায় মেয়েটির গলায় তো তাদের বংশগত যে লকেট ছিল ওই লকেটটি। তখন তাকে সে জিজ্ঞাসা করে, এটা তুমি কোথায় পেলে? মেয়েটি বলে যে লকেটটি আপনিই আমাকে দিয়েছিলেন। তারপর সে তাকে তার জায়গা মতো নিয়ে যায়। তার গুহায় নিয়ে গিয়ে দেখতে পায় অনেকগুলো জংলি জানোয়ার তার এখানে আক্রমণ করে বসেছে। তাই সে জিয়ানকে বলে সাহায্যের জন্য। দুইজন সাহায্য করতে গিয়ে জিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। সে যখন জিয়ানকে কাটতেই যাবে, তখন দেখতে পায় যে মেয়েটি তো জিয়ানের চিন্তাই করছিল। তাই সে নিজেই জিয়ানকে সেভ করে দেয়। জিয়ান তারপর বলে, তোমার কাছে আমার একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে তুমি বলো তুমি আমাকে কখনোই ভালোবাসবে না, বিয়ে করবে না। এখানে ভ্যাম্পায়ারটি মনে মনে ভাবে যে আমি একটি মানুষকে কেনই বা ভালোবাসতে যাব, কেনই বা বিয়ে করব। কিন্তু সে এখানে সত্যটা দেখে অজানা ছিল। ইয়ন আর ভ্যাম্পায়ার মিলে এই মেলায় যায়। মেলায় গিয়ে তারা গ্রামের লোকেদের সাথে অনেক বেশি এনজয় করে। ইয়ন এখানে এত বেশি এনজয় করে যে তাকে দেখে অনেক খুশি মনে হচ্ছিল। তবে ভ্যাম্পায়ারটি তাকে দেখে অবাক হয়, একটি মেয়ে এত খুশি কিভাবে থাকতে পারে। তার খুশি দেখে সেও তার প্রেমে পড়ে যায়। তারপর তাকে জিজ্ঞাসা করে প্রেম কি, ভালোবাসা কি। তখন সে জানায় মডার্ন দুনিয়ার কথা। সে কোনো কিছুই বুঝতে পারে না। কোনো কিছু বোঝার আগেই এখানে কিছু সৈনিক চলে আসে। সৈনিকগুলো তার উপর আক্রমণ করতেই যাবে, তখন সে উল্টো তাদের উপর আক্রমণ করে বসে। ইয়োলান ভ্যাম্পায়ারের পিকচার উঠিয়ে নেয় আর তাকে ভয় দেখায়। বলে, আমি তোমার আত্মাকে বন্দি করে ফেলেছি এই ফোনে। এই কথা শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। যখনই সে আক্রমণ করতে যাবে, তখনই সে এখান থেকে পালিয়ে যায়। সে পালানোর পর এখানে সবাই অবাক হয়ে যায়। সৈনিকরা তাদেরকে গিয়ে জানায় যে আমরা ভ্যাম্পায়ারদের মারতে পারিনি। এখানে রানীই তো ভ্যাম্পায়ার ছিল, কিন্তু সে উল্টো বলে যে পুরো সৈনিক দলকে খুন করা হোক, তাদেরকে বলি চড়ানো হোক, কারণ তারা ভ্যাম্পায়ারদের মারতে পারেনি। রাজা অনেক রেগেছিল, তাই সে এই শাস্তি মঞ্জুর করে দেয়। সবাই যখন সবার মতো করে কাজ করছিল, তখনই এখানে আক্রমণ করে দেয় কিছু লোক। এই লোকেদের সাথে খুব ভালোভাবেই সৈনিকরা ফাইট করে। এটা দেখে রাজা অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদেরকে পুরস্কার ঘোষিত করে। বিজয় ঘোষিত করার পর সবাই এখানে খুশি ছিল। এদিকে সৈনিকের নাম শুনে ইয়োলান বেহুশ হয়ে যায়, কারণ এই সৈনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সৈনিক ছিল। ভয়ঙ্কর বলতে অনেক নামকরা ভালো সৈনিক আর কি, এমন টাইপের। তারপর তারা জঙ্গলের ভিতর কিছু খুঁজতে চলে যায়। তার সাথে মাস্টারও ছিল। তারা যখন কোনো কিছু খুঁজছিল, তখনই তারা লক্ষ্য করে এখানে একটি দরজা রয়েছে, যেটা এমনিতে বোঝা যায় না, কিন্তু জাদুর মাধ্যমে খুললে এটা একটি দরজা, এটা বোঝা যায়। দরজা খোলার পরই তারা দেখতে পায় তার পাখি আর রানী এখানে বন্দি রয়েছে। রানীকে বন্দি দেখে তারা ঘটনাটা বুঝতে পারে। তার পাখিকে জিজ্ঞাসা করা হলে সে সবকিছু খুলে বলে দেয়। এখানে রানী অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কিভাবে কি করবে বুঝতে পারে না। তারা দুইজন পৌঁছে যায় রাজদরবারে। রাজদরবারে গিয়ে তারা মেজ
মিউজিক দেখানোর কথা বলে এখানে রানীকে সবার সামনে উপস্থাপনা করে। রানীকে দেখে সবাই ভয় পেয়ে যায়, বুঝতে পারে না এখানে দুই রানী কিভাবে এলো। একটি ভ্যাম্পায়ার রাজাকে আক্রমণ করতে যাবে, তখনই রানী তাকে আটকায়। তার ম্যাজিক দিয়ে আটকানোর কারণে সে যে ভ্যাম্পায়ার এটা প্রমাণিত হয়ে যায়। ভ্যাম্পায়ার হিসেবে সে রানীকে মারতে চলে আসে। তখন ইয়োলান আর মাস্টারের শক্তি মিলিয়ে তারা তাকে মারতে সক্ষম হয়। এখান থেকে তারা পালিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই ভ্যাম্পায়ারটি তাদের পিছুই ছাড়ে না। তারা মনে করে হয়তো ভ্যাম্পায়ারকে তারা তাড়িয়ে দিয়েছে, কিন্তু ঘটনা এখানে উল্টোই ঘটে যায়। ভ্যাম্পায়ার আর মানুষের মধ্যে তুমুল মারামারি হতে থাকে। এই মারামারির এক পর্যায়ে আমরা দেখতে পাই অনেক সৈনিক আহত হয়। তখনই ভ্যাম্পায়ারের বায়ু চলে আসে। এখানে রাজার মধ্যে আর তার মধ্যে অনেক ঝামেলা হয়। তখন সে তার বোনকে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সে বলে আমি কখনোই এখান থেকে পালাতে পারবো না। তার ভাই যখন রাজাকে মারতে চায় সে মারতে দেয় না, রাজার কাছে পৌঁছে যায় আর রাজাকে গিয়ে বলে যে আমি তোমার রানী, এতদিন তুমি আমার সাথে সংসার করেছো, কিভাবে তুমি আমাকে ছাড়তে পারো। এদিকে আমরা দেখতে পাই সে তার বোনের খবর পেয়ে এখানে ফাইট করতে শুরু করে। ফাইট করার সময় সে ইয়োলানকে ধরতে গিয়ে উল্টো সে ব্যথা পায়। ব্যথা পাওয়ার কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে ভ্যাম্পায়ার রানী নিজের অরিজিনাল রূপে চলে আসে। রাজা তাকে দেখে চিৎকার করলে সে বলে, তার মানে এতদিন তুমি আমার রূপের পিছনে পাগল ছিলে, আমাকে কখনো ভালোবাসোনি? তাহলে তুমি এক কাজ করতে পারো, আমাকে মেরে দিতে পারো। তখন রাজা তাকে জানায় যে আমি তোমাকে মারতে পারবো না, তুমি এক কাজ করো, এখান থেকে চলে যাও। সে যতবারই তাকে আঘাত করতে যায় ততবারই সে ব্যর্থ হয়। তারপর ভ্যাম্পায়ার রানী ছুরি বের করে নিজের উপর নিজে আঘাত করেই মারা যায়, তাও আবার রাজার কোলে। রাজাও এখানে অনেক বেশি কান্না করে, তার মাথার ক্লিপটি শুধু থেকে যায়। তার ভাই এসে যখন জানতে পারে যে তার বোন মারা গিয়েছে তখন সে রাজা আর রানীকে মারতে চায়, কিন্তু সে কোনো কারণবশত রাজা রানীকে মারতে পারে না। এখানে জাদুকর এসে তাকে আটকায়, যার কারণে মূলত সে তাকে মারতে পারে না। তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। জাদুকর আর ভ্যাম্পায়ারের মধ্যে এতটাই ঝগড়া হয় যে শেষ পর্যন্ত ভ্যাম্পায়ার আর পেরে ওঠে না, এখান থেকে পালিয়ে যায়। সে আবার একা পালায়নি, ইয়নকে নিয়ে পালায়। ইয়নকে নিয়ে সে একটি জায়গায় যায়। ইয়ন তখন জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমাকে মেরে ফেলবে? তখন সে বলে, না আমি তোমাকে মারবো না, কারণ আমার বোন তোমাকে মারতে বলেছিল। যেহেতু আমার বোনই নেই তাহলে আমি তোমাকে মেরে কি করব? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। সে তখন ব্লাড খেতে চাইলে তখন ইয়ন তাকে ব্লাড এনে দেয়। যেহেতু এটা পশুর ব্লাড ছিল সে এই ব্লাড খেতে পারে না। তখন সে জানায় মানুষের ব্লাড তাকে খেতে হবে। তখন ইয়ন নিজের ব্লাডই তাকে খেতে দেয়। ব্লাড খাওয়ার পর সে বুঝতে পারে যে এটা ইয়নের ব্লাড। তারপর ইয়নের ক্ষতস্থানে সে মলম লাগিয়ে ঠিক করে দেয়। আসলে মলম না, এটা জাদুই ছিল। সিন পরিবর্তন হয়, আমরা রানীকে দেখতে পাই যে কিনা ইয়ন সহ সব ভ্যাম্পায়ারকে খুন করতে বলে। এখানে তো তারা তাকে বাঁচিয়েছিল, কিন্তু বিষয়টি তার একদমই হজম হয় না। সে উল্টো তাদেরকে পাঠায় তাকে মারার জন্য। সৈনিকদের অর্ডার দিয়ে দেয়, সৈনিকরা তাদের অর্ডার পালন করে এখানে চলে আসে। ভ্যাম্পায়ারের উপর হামলা করলে ভ্যাম্পায়ার উল্টো তাদের উপর হামলা করে। এখানে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। তখন রানীর স্পেশাল টিমও চলে আসে। এখানে তাদের মধ্যে এতটাই ঝামেলা হচ্ছিল যে কেউ কারোর সাথে কথা বলার পর্যন্ত সুযোগ পাচ্ছিল না। তখনই এখানে জাদুকর চলে আসে আর এসেই সবার সাথে, আর সে তার জাদু দিয়ে সবকিছু কন্ট্রোল করছিল। তখন এখানে থাকা একটি লোক বলে, আজ তো তোমাকে আমি মারলাম না, কিন্তু পরের জন্মে তোমাকে অবশ্যই মারবো। এখানে আমরা বুঝতে পারি হয়তো তারই দ্বিতীয় জন্ম হবে, সেটা হবে ভ্যাম্পায়ার হান্টার হিসাবে। এই জন্যই মূলত সে তাকে হয়তো ছেড়ে দিয়েছিল। এদিকে ইয়নের যাওয়ার সময় হয়েছিল, তাই সে তাকে কিছু জাদু শিখিয়ে যায়। জাদু বলতে তার ফোনের জাদু, তার ফোনটি কিভাবে চালাতে হয়, তার ফোনে কি কি আছে সবকিছু বলার পর সে বলে আমি চলে যাচ্ছি। এখানে জাদুঘর তাকে যেতে দিতে চাচ্ছিল না, তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তারপরও সে এখান থেকে চলে যায়। তখন তাকে বলে যে তুমি থেকে গেলে হয় না? তখন সে বলে যে না, আমি মডার্ন দুনিয়া থেকে এসেছি, এটা আমার দুনিয়া নয়, তাই আমাকে ফিরে যেতে হবে। তখন সে তার জাদু দিয়ে মেঘ এবং বৃষ্টি দুইটাই নিয়ে আসে, যাতে এখানে রোদ না আসে আর সে যেতে না পারে, তার ব্রেসলেট কাজ না করে। তখন সে দেখতে পায় তার হাতে রক্ত। রক্ত দেখে সে তার রক্তকে মুছে দিতে শুরু করে। তখনই তার ব্রেসলেট কাজ করে, সে বর্তমান যুগে চলে আসে। বর্তমান যুগে চলে আসার পর সে ওই মেয়েটিকে দেখতে পায় যে কিনা একদমই সুস্থ ছিল, কিন্তু সে কেন জানি না লাল রং দেখে বেহুশ হয়ে যায়। এদিকে আমরা মাস্টারকে দেখতে পাই। মাস্টারের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, আপনার ইয়নকে সবকিছু বলে দেওয়া উচিত, না হয় এই সবকিছু শেষ করে দেওয়া উচিত।
মাস্টার বলে সবকিছু শেষ করা এত সহজ নয়। সিন পরিবর্তন হয়, আমরা রাজাকে দেখতে পাই, যে কিনা ভ্যাম্পায়ার রানীর ক্লিপ তার মাথায় লাগায়। আর তার ভাই ইয়লন যখন এটা দেখতে পায় তখন সে বুঝতে পারে তার বোনের বদলা নেওয়া কমপ্লিট হয়েছে, তার মানে এই রাজাও এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। সিন পরিবর্তন হয়, আমরা মাস্টারকে দেখতে পাই, যে কিনা তার কাজ করছিল। তখন সে ইয়নকে বলে এই লকেটটি তাকে খুলে দিয়ে দিতে। তখন ইয়ন বলে এই লকেটটি আমি খুলে দিতে পারবো না, কারণ এটা আমার বন্ধু আমাকে দিয়েছে। সে আমার অনেক ভালো বন্ধু, সে আমার অনেক খেয়াল রাখে। তখন সে জানায়, দেখো, মানুষ আর ভ্যাম্পায়ার কখনোই বন্ধু হতে পারে না। তখনই মাস্টারের বুক ব্যথা করতে শুরু করে। তখন সবাই মনে করে হয়তো মাস্টার অসুস্থ, তাই সে মাস্টারকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। তখন মাস্টার বলে এটা অসুস্থতা নয়, এটা একটা কর্জ, যেটা আমি আজ পর্যন্ত দিতে পারিনি। তারপর আমরা ইয়নকে দেখতে পাই, যে কিনা তার ব্রেসলেটটি মাস্টারকে দিয়ে দেয়, বলে যে আপনি যদি খুশি থাকেন তাহলে আমিও খুশি। সিন পরিবর্তন হয়, আমরা ইয়লানকে দেখতে পাই, যে কিনা বারবার ইয়নকে খুঁজছিল। ইয়নকে খুঁজতে খুঁজতে সে এক রাজকুমারীর কাছে পৌঁছে যায়। আসলে রাজকুমারী দেখতে ইয়নের মতোই ছিল। এখানে আমরা জানতে পারি হয়তো এটা ইয়নের পূর্ণজন্ম ছিল। তাই ইয়নকে দেখে সে ইয়নকে একটি জায়গায় নিয়ে যায়, তবে ইয়ন তাকে চিনতে পারে না, উল্টো কান্না করতে শুরু করে। এদিকে বর্তমান যুগে আমরা একটি লোককে দেখতে পাই, যে কিনা যার মাথায় লাল চিহ্ন দেখতে পাই, সেই কেন জানি না রক্ত বমি করে সাথে সাথেই মারা যায়। এই লোকটির এইসব দেখার পিছনে রহস্য জানার জন্য মাস্টার তার মাথা চেক করে। তখন মাস্টার জানতে পারে তার সাথে অতীতে কিছু ঘটনা ঘটেছিল। ঘটনাটি এমন ছিল যে তার মধ্যে কিছু ইভেল পাওয়ার চলে এসেছিল, যেটা কিনা শয়তানি পাওয়ার ছিল। এই পাওয়ারের জন্য সে সবার মৃত্যু দেখতে পায়। তাছাড়াও যে কারো মৃত্যু সে নির্ধারিত করতে পারত। এটা দেখে সে তাকে জানায় যে এই অভিশাপ আগে থেকেই মুক্ত করতে হবে, না হয় প্রবলেম ক্রিয়েট হতে পারে। ইয়ন যখন অন্য দুনিয়ায় যেতে প্রস্তুত হচ্ছিল তখনই তার পেট ব্যথা করতে শুরু করে। তখন সে নিজে যেতে পারে না, তাই সে তার অন্য একজন সহকর্মীকে পাঠিয়ে দেয়। লোকটি ওই জায়গায় যাওয়ার পর তার সাথে তুমুল ঝগড়া লেগে যায়। এখানে তাদের মধ্যে অনেক মারামারি হয়। ইভেল পাওয়ারের সাথে সে পেরে ওঠে না। এখানে মারামারির মধ্যে দিয়েই মূলত তাদের ঘটনা শুরু হতে থাকে। ভবিষ্যৎ থেকে আসা লোকটি তার সাথে পেরে ওঠে না, যার কারণে সে এখানে অসুস্থ হয়ে পড়ে। এদিকে এই ইভেল পাওয়ার জিতে যায়। মাস্টার যখন বুঝতে পারে যে তার কোনো কাজ হয়নি, তখন সে চিন্তা করে আবারও ইয়নকে পাঠাবে। তাই সে ইয়নকে একটি কি দিয়ে বলে যে এই আয়না দিয়ে তুমি অনেক কিছুই করতে পারবে, কিন্তু এটা সাবধানে রেখো। এই আয়নার মধ্যে একটি চিহ্ন আঁকা ছিল, এই চিহ্নর মানে আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তখন সে বলে আমি কি সুস্থভাবে ফিরে আসতে পারবো? তখন সে বলে আগে যাও তো, তারপর দেখা যাবে। সে চলে যাওয়ার পর এখানে সবাইকে খুঁজতে শুরু করে, যাদের সাথে তার আগে দেখা হয়েছিল অতীতে। এখানে সে মাস্টারের রূপ দেখতে পায়, সাথে সে তার সহকর্মীদের রূপও দেখতে পায়, কিন্তু কারোর সাথেই সে কথা বলতে পারে না, কারণ কেউই তো তাকে চিনতো না। চিনবে কিভাবে? চিনার তো কোনো কথাও নেই। আর যেই লোকটিকে সে আগে পাঠিয়েছিল ওইটা ছিল মূলত এখানের রাজকুমার, যেটা তার পূর্ণজন্ম ছিল, ওই জায়গায় সে রাজকুমার ছিল। সে রাজপ্রাসাদ দেখতে চাইলে একজনে তাকে রাজপ্রাসাদ দেখিয়ে দেয়। রাজপ্রাসাদের সামনে এসে সে রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করে। এক পর্যায়ে সে রাজপ্রাসাদে ঢুকেও যায়। রাজপ্রাসাদে প্রবেশের পর তার রাজার সাথে দেখা হয়। রাজা তাকে তার রানী মনে করে তার সাথে কথা বলতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি হয়তো রানীর চেহারা আর ইয়নের চেহারা কিছুটা মিল রয়েছে। পুরোপুরি তার সাথে মিল রয়েছে। এদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই, যে কিনা ভ্যাম্পায়ারের সাথে ছিল। সে নিজেকে ভ্যাম্পায়ার হিসেবে দেখতে চাইতো, ভ্যাম্পায়ার হওয়ার চেষ্টা ছিল তার। এদিকে যখন রাজা জানতে পারে যে এটা তার ওয়াইফ নয়, তখন সে ডেকে আনে জাদুকরকে। জাদুকর অনেকভাবে তার উপর জাদু প্রয়োগ করে, আর তার যাতে অরিজিনাল চেহারাটা সামনে চলে আসে। এটার কারণ ছিল তারা তাকে ভ্যাম্পায়ার মনে করছিল, এই জন্য মূলত তারা এইসব করছিল। এদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই, যে কিনা তার মনের মতো করে কাজ করছিল। সে ওখানে অনেক বেশি খুশি ছিল, সে ভ্যাম্পায়ার হওয়ার চেষ্টায় ছিল। তার মনে একটি কথা, আমি যে কোনোভাবে ভ্যাম্পায়ার হতে চাই। এদিকে আমরা ওই লোকটিকে দেখতে পাই, যাকে মডেল দুনিয়া থেকে আনা হয়েছে, কিন্তু এখানে সে অসুস্থ ছিল, কথা বলতে পারছিল না। ইয়নের অবস্থাও খুব খারাপ ছিল। সে জাদুকরের কাছে আসে, আর জাদুকরের কাছ থেকে তার জাদুর ছুরি নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে জাদুর কোনো জিনিস নিতে পারে না, উল্টো সে এখানে নিজেই ফাঁদে ফেঁসে যায়। তাকে একদমই উল্টোভাবে লটকানো হয়। এদিকে আমরা ওই রানীকে দেখতে পাই, সে বারবার বলছিল আমি ভ্যাম্পায়ার হতে চাই, আমাকে তুমি তোমার দুনিয়ায় রাখো, আমার অনেক ভালো লাগে এই দুনিয়া, আমি সারা জীবন ইয়াং থাকতে চাই, আমি বৃদ্ধ হতে চাই না। তার প্রত্যেকটি কথা শুনে ভ্যাম্পায়ার বুঝতে পারে যে এটা ইয়ন নয়, সে ভুল করে অন্য কাউকে উঠিয়ে নিয়ে এসেছে, হয়তো তার মতো দেখতে কিন্তু সে নয়।
এদিকে আমরা রাজকুমারকে দেখতে পাই যে কিনা ইভেল পাওয়ারের কাছে চলে আসে যাতে সে তার ওয়াইফকে ফিরিয়ে আনতে পারে। ইভেল পাওয়ার এখানে রাজকুমারকে ব্যবহার করত। এদিকে আমাদের ভ্যাম্পায়ারকে দেখানো হয় যে কিনা রাজকুমারীকে তার বাসায় এনে ফেরত দিয়ে যায়। তখনই তার সামনে ইয়ন চলে আসে। ইয়নকে দেখে সে মনে করতে থাকে হয়তো রানী তার সাথে মজা করছে। যখন সে জানতে পারে সে ইয়ন, তখন তাকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি কেন এসেছো। তখন সে জানায় যে একটি মিশনে এসেছে, সে কিছুদিন পর চলে যাবে, তাই সে তার সাথে যেতে পারবে না। তখন সে বলে তাহলে তুমি আমার সাথে যেতে পারছো না, তোমার ব্রেসলেটটি আমার কাছে দিয়ে দাও। আমি খুব ভালো করেই জানি তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে। বাধ্য হয়ে সে এটা দিয়ে দেয়। মাস্টার এসে তাকে জিজ্ঞাসা করে এত রাতে কার সাথে কথা বলছিলে, এত রাতে ছেলেদের সাথে কথা বলা ঠিক নয়। তখন সে বলে যে হ্যাঁ, এত রাতে ছেলেদের সাথে থাকাটাও তো ঠিক নয়, তাই না? তখন মাস্টার পানের ফিক ফেলে দেয় আর বলে কি বলছো এইসব। এদিকে আমরা একটা ডাইনি বুড়িকে দেখতে পাই যে কিনা মানুষের ফেস চুরি করে নিত। ইয়ন যেহেতু ভবিষ্যৎ থেকে এসেছে তাই সে সবকিছু জানতো, তাই সে তাকে সবকিছু বলে দেয়। মাস্টারকে সতটা বলার পর মাস্টার বলে এটা কি সত্যিই সম্ভব? তখন সে বলে হ্যাঁ, এটা সত্যিই সম্ভব। এই ডাইনিটা সবসময় এমনটা করে এসেছে আর সবার ফেস সে নিজের মধ্যে নিয়ে নেয়। সে সবার সৌন্দর্য চুরি করে নেয়, যার কারণে তার সৌন্দর্য কখনোই কমে না। এখানে বৃদ্ধ বুড়িটাকে তারা বন্দি করার অনেক চেষ্টা করে। তারা অনেকক্ষণ চেষ্টা করার পর বুড়ির আত্মাটিকে তারা বন্দি করতে সক্ষম হয়। তারপর আমরা জাদুকরকে দেখতে পাই যে কিনা তার বোতলের মধ্যে এই মহিলাটিকে বন্দি করে নেয়। তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করে। এখানে তাদের মধ্যে ভালোবাসা হবে নাকি ভ্যাম্পায়ার আর তার মধ্যে ভালোবাসা হবে, এটাই ছিল দেখার বিষয়। কিন্তু যেই বোতলগুলো সে কাভার করে রাখতো ওই বোতলগুলো আবার রাজকুমার নিয়ে গিয়ে ওই ইভেল পাওয়ারকে দিয়ে দিত। আর ইভেল পাওয়ার সবগুলোকে একসাথে জমা করত। সবগুলো ইভেল পাওয়ার জমা করে সে অনেক বড় পাওয়ারফুল একজন ইভেল হতে চেয়েছিল। এটাই মূলত তার উদ্দেশ্য, যার কারণে সে রাজকুমারকে ব্যবহার করছিল। সিন পরিবর্তন হয়, আমরা ওই লোকটিকে দেখতে পাই যার নাম ইয়ংজি। তাকে আগে পাঠানো হয়েছিল। যখন সে ফাইট করছিল তখন রাজকুমারের মধ্যে তার কিছুটা সোল সে রেখে দিয়েছিল যাতে সে যোগাযোগ করতে পারে। এখন সে ইয়নকে সবকিছু বলে দেয়, কিন্তু সে কোন জায়গায় আছে ওই লোকেশন বলার আগেই তার অবস্থা খারাপ হয়ে যায়। তার কানেকশন মিস হয়ে যায়, যার কারণে সে আর কিছুই বলতে পারে না। এখানে ইয়নের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ইয়নজিকে সে যদি না বাঁচাতে পারে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। হয়তো ইয়নজিকে আর কখনোই বাঁচানো সম্ভব হবে না। তাই তাদের বডিকে আবারও কালেকশন করতে হবে। ইয়ন বাধ্য হয়ে বলে দেয় সে ভবিষ্যৎ থেকে এসেছে। সে কি জন্য এসেছে সবকিছু বলার পর মাস্টার রাজি হয়ে যায় তাকে সাহায্য করতে। পরদিন আমরা দেখতে পাই তার সোল তার ভিতরে আসবে এমন একটি কাজ সে করে বসে। এদিকে রাজকুমার ওই জায়গাটির ঠিকানা খুঁজে পায় না, কারণ তার জায়গাটির নাম মনে পড়ছিল না। তবে যেহেতু এখানে জাদুঘর ছিল আর মাস্টার জাদুঘরের অভিজ্ঞতা খুবই ভালো ছিল, সে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারতো। আর সে বুঝতে পারে যে ওই লোকটি খুব তাড়াতাড়ি তার জাদু কাভারেজ করতে যাচ্ছে। এদিকে আমাদের ভ্যাম্পায়ারকে দেখানো হয় যার কাছে মেসেঞ্জার বার্ড আসে। এদিকে রাজকুমারী শুধু বারবার ভ্যাম্পায়ারকে খুঁজছিল। এদিকে রাজকুমারকে নিয়ে চলে যাচ্ছিল আমাদের ইয়ন। ইয়ন মূলত চাচ্ছিল সব সত্যটা সবার সামনে আনতে। তবে এখানে ঘটনা উল্টোই ঘটে যায়, রাজকুমারী যেই ছেলেকেই দেখতো তারই প্রেমে পড়ে যেত, তার সাথেই সময় কাটাতে চাইতো। এদিকে ইয়োলান প্রস্তুত হচ্ছিল তার সাথে দেখা করার জন্য, তাই সে তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মাস্টার বুঝতে পারে যে এই মেয়েটি যেহেতু রাজকুমারী তাই তার কাছে খুব ভালোভাবেই তাকে রেখে যায় আর খুব সেফলি রেখে যায়, বলে যে তুমি তার সাথে সময় কাটাও। ভ্যাম্পায়ারকে দেখে সে তো অবাক হয়ে যায়। ভ্যাম্পায়ার যখন বুঝতে পারে যে এটা রাজকুমারী তখন সে পালিয়ে যায়। এদিকে রাজকুমার জানতে পারে যে এটা রাজকুমারী নয়। তখন এখান থেকে ইয়োলান পালানোর চেষ্টা করে। ইয়ন যখন এখান থেকে পালাবে তখনই সে এখানে তাকে বেহুশ করে ফেলে আর তাকে নিয়ে গুহায় চলে যায়, কারণ তাকে ইউজিনকে তো বাঁচাতেই হবে। মাস্টার আর ভ্যাম্পায়ারও এখানে চলে এসেছিল। মাস্টার তার কাজ শুরু করে দেয়। মাস্টার তার কাজ শুরু করে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। জিয়ানের আত্মাকে সে আবারও তার ভিতর প্রবেশ করায় আর তার আত্মাকে তার ভিতরে প্রবেশ করানোর মধ্যেই এখানে অনেকগুলো সৈনিক চলে আসে আর ভ্যাম্পায়ারের সাথে সৈনিকদের তুমুল ঝগড়া শুরু হয়ে যায়।
হচ্ছিল। একে অপরের সাথে মারামারি করার সময় আমরা ইয়নকে দেখতে পাই যে কিনা এটার সমাধান খুঁজে বের করে। কেউ এটার সমাধান না পেলেও ইয়ন খুব তাড়াতাড়ি এটার সমাধান বের করে ফেলেছিল, যার কারণে তারা খুব তাড়াতাড়ি লিও জিয়নকে মেরে ফেলেছিল। লিও জিয়নকে যখন মারা হয়ে যায় তখন আমরা দেখতে পাই তার যাওয়ার সময় হয়েছে। তাই এখানে ইমোশনাল হয়ে যায় মাস্টার। মাস্টার তাকে বলে, আমি জানি আমাদের আর কখনোই দেখা হবে না। তখন ইয়ান বলে যে আমাদের তো পরের জন্মে অবশ্যই দেখা হবে, কারণ আমি তো আপনার সাথেই থাকি, আপনি খুব ভালো করে জানেন। তখন মাস্টার কান্না করে এখান থেকে চলে যায়। এদিকে আমাদের ইয়লংকে দেখানো হয় যে কিনা তাকে বলে, আচ্ছা এখন থেকে আমি তোমাকে আর আটকাবো না, বিয়ের কথাও বলবো না, কিছুও বলবো না। যেই দিন তুমি মন থেকে আমার কাছে আসবে আমি তোমার অপেক্ষায় থাকবো। এই কথা বলে সে তার কপালে কিস করে তাকে বিদায় জানায়। তখন সে বলে, তুমি কি বর্তমানে আমাকে খোঁজার জন্য আসবে? সে কিছু উত্তর না দিয়েই চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা মাস্টারকে দেখতে পাই। মাস্টার যখন তার কাছেই ছিল তখন তাদের সহকর্মী যেজন ছিল, যে কিনা তার সাথেই গিয়েছিল, সে অনেক অসুস্থ ছিল। মাস্টারকে জিজ্ঞাসা করা হলে সে জানায় যে সে নাকি তার ব্রেসলেটটি ভুলে চলে এসেছিল, তাই তার এই অবস্থা। মাস্টার ইয়লংকে খুনি বলে সম্বোধন করে। তখন সে জানায়, মাস্টার আসলে আপনি ভুল করছেন, ইয়লং খুনি নয়, ইয়লং অনেক মানুষের জান বাঁচিয়েছে, সে একজন ভালো ভ্যাম্পায়ার। মাস্টার তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার প্রেমে পড়েছো যে তার সম্পর্কে এত ভালো ভালো কথা বলছো? তখন সে জানায়, মাস্টার যে কোনো কিছুই হোক সে অনেক ভালো মানুষ। এদিকে আমাদের লিও জিয়নকে দেখানো হয়, যার কাছে পাওয়ার ছিল। তখন তাকে বলা হয় তোমার পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে। সে বলে সে তার পাওয়ারটি লাস্ট বারের মতো দেখতে চায়। পাওয়ার দেখতে গিয়ে সে নিজেই মারা যায়। এদিকে মাস্টার যেহেতু ইয়নকে পছন্দ করত তাই সে বারবার ইয়নকেই স্বপ্ন দেখত। ইয়নের কথা তার বারবার মনে পড়তো। এদিকে সে মনে করছিল ইয়লং এর কথা। এখানে ত্রিভুজ আকারের একটি প্রেম তৈরি হয়েছিল। এদিকে আমরা ইয়লংকে দেখতে পাই যে কিনা এই দুনিয়ায়ও চলে এসেছে। সে মূলত ইয়ানকে খুঁজছে, তার হাতের ব্রেসলাইট ইয়ানের ব্রেসলাইটের সাথে কানেক্ট করা আছে। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, সে মনে মনে ভাবে এই টাইমটা তো আমি আগেও ফেস করে এসেছি। সে দেখতে পায় যে ইয়লং এর হাতে ওই ব্রেসলেটটি জ্বলে উঠেছে, যে ব্রেসলেটটি তার হাতে ছিল। এটা দেখে তো সে অবাক হয়ে যায় আর ইয়োলেনকে থামায়, কিন্তু দেখতে পায় ওই মেয়েটি ইয়োলন নয়। মাস্টার যখন খাবার খাচ্ছিল ইয়ন তাকে জানায়, মাস্টার আপনি এত তেলযুক্ত খাবার খাবেন না, কারণ আপনার বয়স হয়েছে। এটা শুনে সে চিন্তায় পড়ে যায়, সত্যিই কি আমার বয়স বেশি হয়েছে যে আমাকে ইয়ন এইসব বলল? সিন পরিবর্তন হয়, মাস্টারের কাছে একটি লোক আসে। লোকটি এসেছিল কিছু কথা বলার জন্য মাস্টারকে সে জানায় সে মাঝে মধ্যেই দেখে তার গলা কাটা। মাস্টার তখন তার অতীত দেখতে চায়। অতীত দেখার জন্য সে জানতে পারে যে মাস্টার একজন গার্ড ছিল। সে একটি মহিলাকে বাঁচানোর জন্য অন্য একটি মহিলাকে খুন করে ফেলেছিল, আর ওই মহিলা তার মৃত্যুর পর তার আত্মা দিয়ে অভিশপ্ত করে ফেলে তাকে, যার কারণে তার সাথে প্রতি বছর বা তার প্রতি জন্মেই এমন ঘটনা ঘটে থাকে। তাই তার অতীতে গিয়ে এটা সমাধান করে আসতে হবে। এদিকে আমরা ইয়নকে দেখতে পাই, মাস্টার তার চুল আঁচড়ে দিচ্ছিল আর তাকে প্রস্তুত করছিল অন্য দুনিয়ায় যাওয়ার জন্য। তখন সে কিছুটা ইমোশনাল হয়ে হাসতে শুরু করে, কারণ মাস্টার ছোটবেলা থেকেই তাকে এইভাবে বড় করেছিল। মাস্টারও ইমোশনাল হয়ে তার ফোনটি তাকে দিয়ে দেয়, বলে তুমি এখন থেকে তোমার সেলফোন নিয়ে যেতে পারবে। এই কথা শুনে সে মাস্টারকে জড়িয়ে ধরে। মাস্টার তার পিছনে কিছু শক্তি পাঠিয়ে দেয় আর তাকে জানায়, তুমি যেহেতু অতীতে যাচ্ছ, ইয়লং এর সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না। তুমি খুব ভালো করেই জানো ইয়লং এর সাথে সম্পর্ক রাখলে তোমার জন্য ক্ষতি হতে পারে। তাই সে বলে আচ্ছা, সে ইয়লং এর সাথে কোনো সম্পর্ক রাখবে না। ইয়লং এখানে আসার পর ওই লোকটিকে দেখতে পায় যে কিনা তার ক্লায়েন্ট ছিল, যার মৃত্যুর রহস্য খোঁজার জন্য তাকে এখানে পাঠানো হয়েছিল। সে যখন একটি রেস্টুরেন্টে প্রবেশ করে তখন দেখতে পায় রেস্টুরেন্টে তুমুল মারামারি হচ্ছে। পিচ্চি একটি বাচ্চাকে বাঁচানোর জন্য সে নিজে ফাইট করতে শুরু করে আর পিচ্চি বাচ্চাটিকে বাঁচাতে সাকসেস হয়। পিচ্চি মেয়েটিকে বাঁচাতে গিয়ে সে নিজেও একটু ঘায়েল হয়ে যায়। তখনই এখানে মাস্টার চলে আসে। মাস্টারকে দেখে সে অবাক হয়, মনে মনে ভাবে আমার মাস্টার আমাকে বাঁচানোর জন্য এসেছে। তখন মাস্টার তার হাত ছেড়ে দিলে সে অনেক ব্যথা পায়। মাস্টারের হাতে ব্যথা পেয়েছিল তাই সে তাকে ব্যান্ডেড করে দেয়। মাস্টার জিজ্ঞাসা করে এটা কি? তখন সে তাকে কিছুই বলে না আর বুঝতে পারে এটা মাস্টার নয়, মাস্টারের মতো দেখতে লোক। সে মনে মনে ভাবে যখনই সে অতীতে এসেছে তখনই মাস্টারের মতো কোনো লোক তার ক্লায়েন্টের সাথে জড়িত ছিল। তাই সে চিন্তা করে মাস্টারের কাছে যাবে আর তার কাছ থেকে পুরো সত্যটা নিয়ে আসবে। আর যদি সে পেয়ে যায় ওই লোকটিকে যার তদন্ত করার জন্য সে এসেছে বা তার অভিশাপ মুক্ত করার জন্য এসেছে, ওই লোকটিকে খোঁজার জন্য সে মাস্টারের কাছে যেতে চায়। আসলে যে গার্ড ছিল সে ছিল রাজার গার্ড।
ইয়ান মাস্টারকে খোঁজার জন্য একটি জায়গায় চলে আসে। জায়গাটি মরুভূমির উপরে ছিল, পাহাড়ের চূড়ায় একটি বাসা ছিল। তখন তার মনে পড়ে যায় ওই টাইপের বাসাতে আসলে মানুষকে খুন করে তাদের মাংস দিয়ে রান্না করে আবার তাদেরকেই খাওয়ানো হতো, বলতে অন্য মেহমানদের মেহমানদারি করা হতো। এইসব সে মুভিতে দেখেছে। যেহেতু সে এইসব মুভিতে দেখেছে তখন তার অনেক বেশি ভয় লাগে আর জানতে পারে যে ওই জায়গার ওনার হচ্ছে একটি মহিলা। তখন সে দেখতে পায় ওই ঘটনাগুলো যে মানুষের রক্ত দিয়ে কিছু জিনিস বানিয়ে তাকে খাওয়ানো হচ্ছে। ভয়ে সে এখান থেকে পালানোর চেষ্টা করে। পালানোর সময় সে ওই কাপলটিকে দেখতে পায়। যেহেতু সে নিয়াংকে খুঁজে পেয়েছিল তাই সে এখান থেকে চাইলেও আর যেতে পারবে না, কারণ পুরো সত্যটা তো তাকে জানতে হবে। সত্যটা জানার জন্য তাকে এখানে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। তাই সে এই জায়গায় থাকতে বাধ্য হয়। কিন্তু তার অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ সে খাবার খেতে পারছিল না। একজন লোক যদি খাবার না খেতে পারে তাহলে কিভাবে থাকতে পারে। ওই কাপালের কাছে সে চলে আসে, নিয়াংকে বলে এখান থেকে চলে যেতে, না হয় তার ক্ষতি হতে পারে। কিন্তু এখান থেকে তারা কেউই যেতে চাচ্ছিল না। তার কথাকে কেউ আমলেই নিচ্ছিল না, তাকে পাগল মনে করছিল। তখন সে রান্নাঘরে একটি বই খুঁজে পায় আর বুঝতে পারে যে এখানে কারো মৃত্যু হয়েছে। তখনই আমরা ইয়লাংকে দেখতে পাই যে কিনা বুঝতে পারে ইয়ান চলে এসেছে, তাই তার ইয়ানের সাথে দেখা করতে যাওয়া উচিত। ইয়ানও তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, তাকে জড়িয়ে ধরে। তারপর তাকে জিজ্ঞাসা করে তোমার ব্যথা কি সেরে গিয়েছে। তখন সে বলে ওটা ৩০০ বছর আগের কথা। এখানে সে বুঝতে পারে যে সে যত বছর আগেই যাক না পিছিয়ে যাক না কেন সে তাকে দেখতে পারবে। সে অনেক বেশি কষ্ট পায়, তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। তখনই তার মাস্টারের কথা তার মনে পড়ে যায়। মাস্টার তাকে বলেছিল যে ইয়লাং থেকে দূরত্ব বজায় রাখতে, কারণ ইয়লাং তার যে কোনো ক্ষতির কারণ হতে পারে। ভ্যাম্পায়ার আর মানুষের মধ্যে কখনোই ভালোবাসার সম্পর্ক হয় না। তাই সে এটা তাকে জানিয়ে দেয়। ইয়লাং যখন জানতে পারে তখন সে বলে কেউ আমাদের আলাদা করতে পারবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। আমি যে কোনো কিছু করতে রাজি আছি শুধু তোমার জন্য। ইয়ান তখন বলে ও আচ্ছা, তাহলে তুমি কি আমার সাথে সূর্যোদয় দেখতে পারবে, আবার সূর্য ডোবা দেখতে পারবে? এটা তো কখনোই পারবে না, কারণ এটা তোমার মৃত্যু। তুমি যদি সূর্যের আলোতে যাও তাহলেই তুমি মারা যাবে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আসলে সে কথাগুলো অনেক কষ্টে বলেছিল, কিন্তু ইয়লাং হারের পাত্র ছিল না। সে উল্টো সূর্যের আলোর কাছে যায় আর তার হাত রাখে। সে মূলত চাচ্ছিল যে এই সূর্যের আলোকে জয় করেও সে ইয়ংকে বিয়ে করতে। আসলে সে ইয়ংকে অনেক বেশি ভালোবাসতো। এদিকে আমাদের ভ্যাম্পায়ার হান্টারকে দেখানো হয় যে কিনা অনেক শক্তিশালী ছিল। সে একটি এমন জিনিস তৈরি করছে যেটা দিয়ে সে খুব সহজেই ভ্যাম্পায়ারকে খুন করতে পারবে। ওই জিনিসটি যখন তৈরি হয়ে যায় বা অস্ত্রটি, এটি একটি তীর ধনুক টাইপের ছিল আর কি। এদিকে ইয়ানের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, যার কারণে সে খাবার খুঁজছিল। স্বপ্নের মধ্যেও সে দেখতে পায় যে ওই খাবারগুলোতে মানুষের রক্ত, মানুষের মাংস মিশে আছে। সে অনেক বেশি ভয় পেয়ে যায়, ভয়ে চিৎকার করে এখান থেকে বেরিয়ে যায়। মহিলাটি মনে মনে ভাবে এই মেয়ের কি হলো, এত চিৎকার করছে কেন। তখনই সে তার মাস্টারকে দেখতে পায়, বলতে মাস্টারের মতো দেখতে যে লোকটা ওইটাকে দেখতে পায়। লোকটি বিড়ালকে কিছু খাবার দিচ্ছে। তখন সে বুঝতে পারে এই খাবারগুলো সে খেতে পারবে, তাই সে খাবারগুলো নিয়ে সাথে সাথেই খেতে শুরু করে দেয়। মাস্টার তাকে জিজ্ঞাসা করে আচ্ছা, তুমি বাসার রান্না করা খাবার কেন খাও না? তখন সে বলে ওই খাবার আমার টেস্ট অনুযায়ী না, তাই আমি খাই না। তখনই সে ওই কাপলকে দেখতে পায়। কাপলকে দেখে সে কাপলের কাছে যায় আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। তখন তারা বলে তারা একটু শহরে ঘুরতে যাচ্ছে। সে তখন জানায় যে সেও তাদের সাথে যেতে চায়। রেস্টুরেন্টে বসে তারা খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার সময় সে দেখতে পায় যে তাদের মধ্যে হয়তো কিছু সিক্রেট রয়েছে যারা হাজব্যান্ড ওয়াইফ স্বীকার করছে না, বা তারা কোনো কিছুই তেমন কথা বলতে চাচ্ছে না আর কি, এমন টাইপের। যদিও হাজব্যান্ড কিছু বলতে চায় ওয়াইফ তাকে নিষেধ করে দেয়, এমনটা। এদিকে সবাই যখন খাবার খেয়ে উঠে চলে যাচ্ছিল কিন্তু মাস্টার এখানে বসে থাকে। তখন আমরা জানতে পারি যে মাস্টার নিয়াং এর উপর নজর রাখছিল। এদিকে ইয়ানকে দেখানো হয় যে বাজার থেকে অনেকগুলো সবজি বা ফল টল এইসব কিনছিল। তখনই মাস্টার তার কাছে আসে। মাস্টার তার সাথে অনেকক্ষণ কথা বলে জানতে পারে যে সে তার কোনো আত্মীয়কে খুঁজে এখানে এসেছে। তখন সেও জানতে পারে হয়তো কোনো কারণবশত সে এখানে এসেছে। তারপর তারা দুইজন কারোর সাথে কথা বলে। এখান থেকে আমরা জানতে পারি মাস্টার মূলত এখানে রাজার গুপ্তচর হয়ে কাজ করছিল আর রাজার লোকেরা তাকে যে কোনো সময় যে কোনো নিউজ দিত। এখানে ইয়ন কোনো কিছুই বুঝতে পারে না। ইয়ন যখন তার সাথে গল্প করছিল তখন তার চাবি নিচে পড়ে যায়। তখন সে জানতে পারে যে সিক্রেট অফিসার হচ্ছে সে। আসলে যেরকম রাজার সিক্রেট অফিসার থাকে ওই টাইপের অফিসার আর কি। বোঝার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বুঝতে পারে হয়তো এই অফিসারটি বা এই গুপ্তচরটি তাকে মেরে ফেলবে। সে চাকুও বের করে নেয়, কিন্তু তার হাতে থাকা প্লাস্টারটা দেখে সে আবারও চাকু লুকিয়ে ফেলে। মনে মনে ভাবে যে তাকে
তাকে মারবে না। এখানে ইয়ং এমনভাবে অভিনয় করে যে সে তো ভালোভাবে পড়তেই পারে না, আর তাকে এটা ফেরত দিয়ে এখান থেকে যাওয়ার চেষ্টা করে। সে অনেক ভয়ে ছিল, তাই তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করছিল। তখন মাস্টার তাকে তার রুমে ছাড়তে যায়। মাস্টার তার রুমে তাকে ছাড়তে গেলে আবার বলে, আচ্ছা এক কাজ করো, আমরা ছাদে যাই। ছাদে গিয়ে তারা দেখি। তারপর সে বাধ্য হয়ে ছাদে যেতে। ছাদে বসে তারা দুইজন যখন গল্প করছিল তখন ইচ্ছে করে সে নামটি বুল লেখে। ইয়াং তার নাম বুল দেখে সাথে সাথেই ঠিক করে দেয়। তখন সে বুঝতে পারে যে মাস্টার তাকে ধরার জন্য এই কাজ করেছে। তখন সে মাস্টারকে জানায় সে কখনোই তার সত্যটা কারো সামনে আনবে না। সে প্রমিস করছে সে কাউকে কোনো কিছু বলবে না, তাকে যাতে খুন না করা হয়। তখন সে বলে, এই জায়গায় আসতে আমি কতটুকু কষ্ট করেছি এটা তোমার কল্পনার বাহিরে। তুমি কখনো এটা কল্পনা করে কাভারেজ করতে পারবে না। তখনই এখানে ইয়লাং চলে আসে আর মাস্টারের সাথে তার তুমুল মারামারি শুরু হয়ে যায়। সে ইয়লাংকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়লাংকে সে বাঁচাতে পারে না। এখানে তাদের মারামারি কখনোই বন্ধ হচ্ছিল না। তাদের মারামারি চলাকালীন এখানে ভ্যাম্পায়ার হান্টার চলে আসে, আক্রমণ করে বসে ইয়লাংয়ের উপর। ইয়লাংকে আক্রমণ করার পর ইয়লাং তাদেরকে রিপিট আক্রমণ করতে চায়, কিন্তু সে আক্রমণ করতে পারে না, কারণ তাদের খাতে যেহেতু স্পেশাল ওই জিনিসটি ছিল, যার কারণে সে এমনভাবে বন্দী হয় নিজেকে ছাড়াতে পারে না। ইয়ানের ওপর গুলি লেগে যায়। ইয়ান যখন গুলি খায় তখন সে নিচে পড়ে যায়। এখানে ইয়লাং তার এই অবস্থা দেখে তাদেরকে মারতে শুরু করে। তখনই মাস্টার এখানে চলে আসে। তখন সে তাদের দুইজনকে প্রমিস করতে বলে যে তারা যাতে একে অপরের সাথে কখনোই ঝগড়া ঝামেলায় না জড়ায়। দুইজন যখন প্রমিস করা শেষ হয়ে যায় তখন সে হাসতে শুরু করে, আর তাদেরকে জানায় সে কখনো আহতই হয়নি। ঘটনাটি এমন ছিল তার ফোনের কারণে সে কিছু করতে পারেনি। এখান থেকে সে তাড়াতাড়ি চলে যায়। ইয়লং তার সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চাইলে সে বলে, তোমার জায়গায় যদি কোনো কুকুরও থাকতো তাহলে আমি তাকে সেভ করতাম। আসলে এখানে সে তার সাথে তার ফিলিংস শেয়ার করতে চাচ্ছিল না। তবে ইয়লং এইসব একদমই পছন্দ করছিল না, সে তার সাথে ভালোভাবে থাকতে চাচ্ছিল। তখন সে তাকে কিস করতে চায়। তার মাস্টারের কথা তার মনে পড়ে যাওয়ায় সে তার থেকে দূরত্ব বজায় রাখে আর বলে, প্লিজ এইসব চলবে না, তুমি আর আমি কখনোই এক হতে পারবো না। তারপর সে এখান থেকে মাস্টারের কাছে চলে যায়। মাস্টারের সাথে অনেক বিষয় নিয়ে গল্পগুজব করছিল। তখন মাস্টার তাকে জানায় সে এখানে আসার জন্য অনেক কিছু করেছে, অনেক মিশন তাকে পার করতে হয়েছে। তখন সে দেখতে পায় তার দুইজন সহকর্মী তার সাথে দেখা করার জন্য এসেছে। ওই দুজন সহকর্মীর মধ্যে একজন ছিল তার ক্লায়েন্ট, আর ক্লায়েন্টকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই ওই কাপলের রুমে চলে যায় আর তাদেরকে বলে, তোমরা তাড়াতাড়ি পালাও, কারণ তোমাদের মারতে কেউ এসেছে। তখনই ওই রুমে তারা চলে আসে। চলে আসার কারণে সে আর এখান থেকে পালাতে পারে না। তাদের দুইজনকে সেভ করার জন্য সে অনেক চেষ্টা করে, কিন্তু তাদের সেভ করার আগেই এখানে মাস্টার চলে আসে। আর মাস্টার এসে ওই নিয়ান মেয়েটির হাজবেন্ডকে মেরে দেয়। নিয়ান মেয়েটির হাজবেন্ডকে মেরে দেওয়ার পর তারা সবাই নিয়ানের পিছে যেতে শুরু করে। তখনই আমাদের ইয়নকে দেখানো হয় যে কিনা তাদেরকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। ইয়ন খুব ভালোভাবেই জানে যদি তার ক্লায়েন্ট তাকে মেরে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম ক্রিয়েট হবে। তাই সে এখান থেকে দৌড়ে চলে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু ঘটনা উল্টো ঘটে যায়। এখানে সে তাকে চাইলেও আর বাঁচাতে পারে না। যেহেতু তাকে বাঁচাতে পারেনি তাহলে সে মনে করে হয়তো তার মিশন আনসাকসেসফুল। এখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, মনে মনে ভাবে যে এই বলটি আমাদের যে কোনোভাবে খুঁজে বের করতে হবে। এখান থেকে সে জানতে পারে ওই দুই হাজব্যান্ড আর ওয়াইফ ছিল সিপাহী। তারা মূলত এখানে গুপ্তচর হয়ে এসেছিল কিছু তথ্য নেওয়ার জন্য। তাদের কাছে একটি বল রয়েছে, যেই বলের মধ্যে অনেক তথ্য রয়েছে। এইসব জানার জন্য তারা মূলত এখানে এসেছিল। সবাই সন্দেহ করতে শুরু করে ইয়ানকে, কারণ ইয়ান তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল। তখন ইয়ান তাদেরকে জানায় যে তারা এইসব করেনি। ইয়ানকে মারার জন্য সবাই তার উপর তেড়ে আসে। ইয়ান বলে, আমি আপনাদের সাহায্য করতে পারি। ইয়ানকে মারার জন্য দুই সহকর্মী আসলেও এখানে আমরা দেখতে পাই মাস্টার তাকে মারতে চায় না। তখন সে জানায় সে চাইলে তাদেরকে হেল্প করতে পারে, তাদেরকে যদি সে হেল্প করে তাহলে তারা খুব তাড়াতাড়ি খুনিকে ধরতে পারবে। তখন তারা রাজি হয়ে যায় তাকে হেল্প করার জন্য। সে বলে, আমার বুদ্ধি অনেক বেশি, আমি আমার বুদ্ধি খাটিয়ে এখানে সবকিছু তথ্য খুঁজে বের করতে পারবো, প্লিজ আমাকে একটু সময় দিন। তারাও তাকে সময় দিতে রাজি হয়ে যায়। লিয়ান বলে, এখানে অবশ্যই তৃতীয় কোনো জাসুস রয়েছে, কিন্তু জাসুসটিকে এটাই আমাদের খুঁজে বের করতে হবে। তৃতীয় জাসুস ওই লোকটি হবে যে কিনা কিছুদিনের মধ্যে এখানে এসেছে। তখন তারা অবাক হয়ে যায় যে কিভাবে তারা তৃতীয় জাসুসকে খুঁজে বের করবে। সবাই তো এখানে তাকেই মারার পিছনে লেগেছিল। সবাই মনে করছিল হয়তো তৃতীয় জাসুস সে, কিন্তু সে তো তৃতীয় জাসুস ছিল না। তাহলে তৃতীয় জাসুস কে ছিল? তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে।
কিন্তু ঘটনা এখানে উল্টো ছিল। তাকে মারার জন্য সবাই প্রস্তুত ছিল। কিন্তু বাহিরে তুফান থাকার কারণে তাকে কেউ মারতে পারে না। আর সে এদিকে চলে আসে সবকিছু তন্ন-বিন্ন করে খোঁজার জন্য। কিন্তু এত কিছু করার পরও সে কোনো তথ্য পায় না। তথ্য না পাওয়ার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিভাবে সে নিজেকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাবে। এরপর তার মিশনও আনসাকসেসফুল। এখান থেকে সে জানতে পারে নিয়ান আসলে ওই মেয়েটির নাম না। এখানে যে রিসর্টের ওনার ছিল তার নাম মূলত নিয়ান ছিল। সে ভুল কাউকে হয়তো সেভ করার চেষ্টা করছিল। যাকে মারা হয়েছে ভালোই হয়েছে। আর ওই যে সিপাই যে কিনা তাকে মারবে, ওই সিপাইয়ের সাথে তার রিলেশন ছিল। সে মনে করেছিল সিপাই তাকে ধোঁকা দিয়েছে, তাই সে বিয়ে করে ফেলে। সিপাই যখন ফিরে আসে তাকে বলে বিয়ে করার জন্য, সে তখন তার হাজবেন্ডের প্রতি দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে তার কাছে ফিরে যেতে চায় না। হয়তো এই জন্যই তাদের খুন বা এইসব ঝামেলা হতে পারে, সে এটা মনে করে। কিন্তু ঘটনা কি এখনো সে সত্যটা জানতে পারে না। কিন্তু এখানে সে যখন সবকিছু খোঁজাখুঁজি করছিল তখন মাস্টার সহ সবাই ছিল। হোটেলের যে ওয়েটারটি ছিল তার উপর তার সন্দেহ হয়, তাই মাস্টার তাকে সাথে সাথে মেরে ফেলে। মারার পরই সে দেখতে পায় ওই লোকটির হাতেই বল ছিল। বলটি খুঁজে পাওয়ার পর সে অবাক হয়ে যায়। আসলে সে মহিলাটি মারা যাওয়ার আগে এই বলটি তার কাছে রেখে গিয়েছিল, বলতে টেবিলের নিচে রেখে গিয়েছিল, যাতে সে যে কোনোভাবে খুঁজে পায়। যখন সে বলটি খুঁজে পায় তখন সে দেখতে পায় রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে রাজাকে মারার জন্য। তাও আবার ডেট দেওয়া রয়েছে কত তারিখ রাজাকে মারতে হবে। এইসব জানার পর তারা বুঝতে পারে যে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এরাই ছিল। তাহলে তাদের রাজাকে তাদের সেভ করতে হবে। এদিকে মাস্টার অসুস্থ ছিল। মাস্টারের জন্য সে অনেক স্যুপ তৈরি করে, যেগুলো খেয়ে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মাস্টার স্যুপটি খাওয়ার পর একদমই ভালো লাগে না, কিন্তু সে বাধ্য হয়ে স্যুপটি খায়। আর মাস্টার এখানে তার প্রেমে পড়ে যায়, এই জন্য মূলত সে এইসব করছিল। ইয়ানের যে ক্লায়েন্ট ছিল সে তো এখন তাকে চিনত না, তাই তাকে মারার চেষ্টা করছিল। তখনই এখানে ইয়লং চলে আসে আর তাকে সেভ করে। তখন ইয়ান বলে, প্লিজ ওকে মেরো না, কারণ ভবিষ্যতে ও আমার ক্লায়েন্ট, ওকেই বাঁচানোর জন্য আমি এসেছি, তাই প্লিজ তাকে মেরো না। তখন সে আর তাকে মারে না, কারণ সে অনেক বেশি ভালোবাসতো ইয়াংকে। সে বলে, আচ্ছা তুমি যেহেতু বলেছো তাহলে আর মারবো না। তারপর তারা দুইজন একটি জায়গায় গিয়ে বসে। তখন সে তার পা দেখতে চাইলে দেখতে পায় যে ইয়লং এর পা একদমই ঠিক আছে। তখন সে বলে, তুমি তো একদমই সুস্থ আছো। তখন সে বলে, হ্যাঁ সুস্থ আছি। কিন্তু সে বলে যে, আচ্ছা তোমার কি আমার জন্য চিন্তা হয়? তখন সে বলে, না আমার একদমই চিন্তা হয় না, আমি তো এমনিতেই দেখার চেষ্টা করছিলাম। তখন ইয়লাং বলে, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কখনোই প্রকাশ করতে চাও না। তারপর সে এখান থেকে চলে যায় আর মাস্টারের সাথে গিয়ে দেখা করে। মাস্টার তার জন্য মুন কেক নিয়ে এসেছিল। ছাদে বসে তারা মুন কেক খাচ্ছিল আর মুন দেখছিল, একে অপরের সাথে কথা বলছিল। তখন সে প্রার্থনা করে যে আমি যাতে ইয়ানের সাথে সারা জীবন এইভাবে থাকতে পারি। এদিকে আমরা একটি দোকানে কিছু ঝামেলা দেখতে পাই। আসলে এখানে অনেকগুলো সিপাহী ছিল আর সাথে সেনও এসেছিল। এখানে সে পুরো সিপাহী টিমকে ধরে ফেলে। এখান থেকে সে জানতে পারে যে নিয়ানের হাজবেন্ডও একজন সিপাহী ছিল বা গুপ্তচর ছিল। গুপ্তচর হিসাবে সে তাকে মেরে ফেলে। সেন যেহেতু তার কর্তব্য পালন করছিল তাই সে কিছুই বলতে পারে না। বলটি সে পেয়ে যায়। আর এদিকে আমরা নিয়ানকে দেখতে পাই যে কিনা তার হাজবেন্ডের জন্য অনেক চিন্তিত ছিল। সে একাই শহরে যেতে চায়, কিন্তু ইয়ান বলে আপনার শহরে যাওয়া এখন উচিত নয়, কারণ আপনি অসুস্থ। তাই সে নিজেই শহরের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি ভেঙে সে পড়ে যায়। যখনই অন্য একটি লোক তাকে মারতে যাবে তখনই এখানে ইয়লং চলে আসে তাকে বাঁচানোর জন্য। ইয়লং তার প্রত্যেকটি বিপদে তাকে সেভ করে নিত, তাই সে এই বিষয়টা নিয়ে অনেক খুশি ছিল। ওই দোকানটিতে আসার পর তারা বুঝতে পারে যে দোকানের প্রত্যেকটি অবস্থা খুবই খারাপ। আসলে দোকান না, এখানে শহরের যতগুলো দোকান ছিল সব দোকানগুলোর অবস্থাই খুবই খারাপ, কারণ এখানে মারামারি হয়েছে। এখানে একটি পিচ্চি বাচ্চাকে খুঁজে পায় ইয়ান। তখন ইয়লং বলে, একে বাঁচানোর আমাদের কর্তব্য নয়, তার বাবা মা তাকে ফেলে গিয়েছে, আমরা কেন বাঁচাতে যাব? ইয়ান তখন তাকে জানায় এটা তার কর্তব্য, তাই তাকে এটা করতে হবে। তখনই ওই বাচ্চার বাবা মা এসে তাকে নিয়ে যায়। তখন সে বলে, দেখেছো মানুষের ভালোবাসা সত্যি, তুমি এটা বুঝতে পারবে না, আর তুমি বিনা দোষে কখনোই কোনো মানুষ খুন করবে না, এটা আমাকে কথা দাও। তখন সে বলে, আমি বিনা দোষে এমনিতেই কাউকে কখনো খুন করি না আর করবো না, যাও তোমাকে কথা দিলাম। এখানে অনেকগুলো মানুষের মৃতদেহ ছিল। মৃতদেহগুলোতে তো কিছু করতে হবে তাই না? তাই তারা মৃতদেহগুলোকে জ্বালানোর জন্য প্রস্তুত হচ্ছিল। সে তার মুখটি বেঁধে দেয়, যাকে মৃতদেহগুলোকে ভালোভাবে তারা জ্বালাতে পারে বা এগুলোকে তারা ধ্বংস করে কোনো জায়গায় রাখতে পারে, যাতে তাদের কোনো প্রবলেম না হয়। এই অনুযায়ী তারা তাদের কাজগুলো কমপ্লিট করে। ইয়লং তাকে জানায়, আচ্ছা তোমার যদি কোনোদিন আমাকে প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে এই ট্যাটুটির মধ্যে ডাকতে পারো। তখন সে বলে, ট্যাটুটির মাধ্যমে আমি কিভাবে ডাকবো?
সে বলে, পাগল, এই ট্যাটুটিতে কিস করলেই হবে। সিন পরিবর্তন হয়, আমরা সেনকে দেখতে পাই যে কিনা নিয়াং এর কাছে যায় আর তাকে গিয়ে জানায় তার হাজবেন্ড সিপাহী ছিল, তাই তাকে খুন করা হয়েছে। তখন সে মানতেই চায় না যে তার হাজবেন্ড গুপ্তচর বা সিপাহী এই টাইপের কিছু ছিল, কারণ সে তার হাজবেন্ডকে খুব ভালোভাবেই চিনতো, তার হাজবেন্ড অনেক ভালো মানুষ ছিল। কিন্তু সেন এখানে তার সাথে জবরদস্ত বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। অন্য একটি লোক তাকে যখন মারতে যাবে তখন সেন তাকে আটকে বলে, সে আমার গার্লফ্রেন্ড, তাকে তোমার মারার কোনো অধিকার নেই, তাকে যা করার আমি করে নিব, দেখে নিব। তখন তাদের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। তখন মাস্টার এখানে চলে আসে। আসলে মাস্টার খুব ভালো করেই জানতো যে কি হয়েছে বা কি ঘটনা ঘটেছে। তখন সে তাকে জানায় তোমার হাজবেন্ড মারা যায়নি, সে জীবিত আছে। সে তার হাজবেন্ডকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। নিয়াং তার হাজবেন্ডকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়াংয়ের হাজবেন্ডকে মারার পর এখানে ইয়ান চলে এসেছিল, যার কারণে সে তার জাদু দিয়ে খুব তাড়াতাড়ি তাকে বাঁচাতে পারে। এই জন্য মূলত সে এখন জিন্দা ছিল। যেহেতু সে বেঁচে ছিল তাই কোনো ঝামেলাই ছিল না। ঝামেলা না থাকলেও এখানে একটি ঝামেলা ছিল। ঝামেলাটি হচ্ছে, যেই সিপাহীটিকে তারা সবাই মিলে খুঁজছে এটা অন্য কেউ না, এই সেন নামের লোকটি। কিন্তু সেন নামের লোকটি কখনোই স্বীকার করতে চায়নি সেই মূলত গুপ্তচর ছিল, কিন্তু সে অন্যদেরকে ফাঁসানোর জন্য এমনটা করেছে। আগেরবার যেমন ঘটনা ছিল, সে তার হাজবেন্ডকে মেরে ফেলেছিল, তারপর সে নিয়াং এর কাছে যায়। নিয়াং যখন বুঝতে পারে যে তার হাজবেন্ড দোষী নয়, এইভাবেই মূলত ঘটনাটি ঘটেছিল বা সে মারা গিয়েছিল। নিয়ান মারা যাওয়ার পর তাকে অভিশপ্ত করে গিয়েছিল। কিন্তু এবার এই ঘটনাটি ঘটে না। সেন তার পুরো সৈন্য টিমকে আগে থেকেই হয়তো বলে রেখেছিল, যার কারণে তারা এখানে আক্রমণ করে। এখানে মাস্টার সহ সবাই মোটামুটি মারামারিতে মেতে ওঠে। মারামারিটা অনেক বড়সড় আকার ধারণ করে। একে অপরকে খুব বাজেভাবে মারছিল, কে কাকে মারছিল বোঝাই যাচ্ছিল না। এখানে যেহেতু সৈনিক অনেক ছিল তাই অনেকেই মারা যাচ্ছিল। এখানে অনেক চেষ্টা করে নিয়ান সবাইকে বাঁচানোর চেষ্টা করে। ইয়ান যেহেতু শক্তিশালী ছিল বা সে অনেক কিছু জানতো, তাই এখানে সে পালাতে সাহায্য করে অনেক সৈনিকদের সাথে। সে মাস্টারকেও সেফলি বাঁচিয়ে নিয়ে যায়। মাস্টার অনেক ঘায়েল ছিল, মাস্টার বাঁচবে কিনা এই বিষয় নিয়ে সবাই চিন্তিত ছিল, কিন্তু মাস্টার অবশেষে বেঁচেই যায়। এখানে সাহায্যের জন্য সে ইয়লংকে ডাকে। ইয়লং আসে কিন্তু মাস্টারকে সে সাহায্য করতে চায় না। যখন ইয়ান বলে মাস্টারকে সাহায্য করার কথা তখন সে রাজি হয়ে যায়, কারণ সে তো তাকে শত্রু মনে করতো, তাই তাকে বাঁচাতে চাচ্ছিল না। কিন্তু ইয়ান তো তার জন্য অনেক বেশি কান্না করছিল, সে তো তাকে তার মাস্টার মনে করে মূলত কান্না করছিল। এছাড়া হয়তো অন্য কোনো বিষয় ছিল না, তার মনে ছিল ফিলিংস শুধু ইয়লং এর জন্য। হয়তো একসাথে থাকার কারণে ফিলিং আসতেও পারে। এখানে আসার পর সে জানতে পারে মাস্টার আসলে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। মাস্টার ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে এটা জানার পর সে অনেক বেশি কষ্ট পায়, কি করবে কিছুই বুঝতে পারে না। তখন মাস্টার বাইরে বেরিয়ে আসে আর সবার সাথে ফাইট করতে শুরু করে। সে সবার সাথে এত বাজেভাবে ফাইট করে যে সবাইকেই মেরে ফেলে। তারপর সে ছাদে চলে যায় আর গিয়ে তাকে বলে যে, ইয়ান, আমি আর বাঁচতে চাই না, এই ভ্যাম্পায়ার রূপে আমি সারা জীবন কাটাতে পারবো না। তোমাকে দেখে কেন জানি না মনে হচ্ছে তোমার সাথে আমার 1000 বছরের সম্পর্ক। আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না, কেন জানি না কষ্টে হচ্ছে। তবে কি আর করার, আমি ভ্যাম্পায়ার হয়ে বাঁচতে চাই না। রোদের আলোর সাথে সাথেই সে নিমিষেই গায়েব হয়ে যায়। এদিকে আমরা ইয়লংকে দেখতে পাই। ইয়লংকে দেখার সাথে সাথেই সে তাকে জড়িয়ে ধরে আর জানায় সে মাস্টারকে অনেক মিস করছে। তার সাথে এটাও জানায় সে তাকে ভালোবাসে। ইয়লং এর আনসার দেওয়ার আগেই তাদের উপর আক্রমণ করে বসে ভ্যাম্পায়ার হান্টাররা। তারা এত বাজেভাবে আক্রমণ করে যে তাদেরকে সেফ হওয়ার জন্য অনেক কিছুই করতে হতো। তখন সে বলে, আমি সামনে যাই, আমাকে সামনে যেতে যাও। কিন্তু ইয়ান বলে, না, তুমি সামনে যেতে পারবে না, তুমি সামনে গেলে মাস্টারের মতো তুমিও শেষ হয়ে যাবে। তখন সে বলে, না, আমি শেষ হব না, তুমি আমার চিন্তা করো না, আমাকে সামনে যেতে যাও, আমি তাদের সাথে যুদ্ধ করতে পারবো, আর আমার বিশ্বাস আমি বাঁচতেও পারবো। এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে হান্টাররা তাদের ধরে ফেলে। হান্টাররা যখন সামনে চলে আসে তখন ইয়ান তাদেরকে মারতে দেয় না, বলে আগে আমাকে মারতে হবে, তারপর তোমরা ইয়লংকে মারতে পারবে। এইভাবে সে সবার সামনে চলে আসে আর বলে আগে আমাকে শেষ করো। কিন্তু তারা তো চাইলেও কোনো নির্দোষকে শেষ করতে পারছিল না। তখন আমরা দেখতে পাই এখানে কিছু ম্যাজিক কাজ করে, আর অন্য জন্মে আমরা দেখতে পাই যে ওই লোকটি জীবিত হয়ে যায়। আসলে মাস্টার জীবিত হয়ে গিয়েছিল, পুরো রাজ্য অন্ধকারে ছেয়ে যায়। এখানে যেহেতু অন্ধকার ছিল তাই তার পাওয়ার এখন বেড়ে যাবে, সে চাইলেও তাকে বাঁচাতে পারবে। কিন্তু ঘটনা এখানে উল্টো ঘটে যায়, সে তাকে জড়িয়ে ধরে কান্না করে। ইয়লং বারবার বলছিল আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ইয়ান তার ভালোবাসাটা মানতে রাজি ছিল না। সে বারবার বলছিল আমাকে যেতে হবে। সে বলে, তুমি কারো প্রেমে পড়ো না, চলে যাও, সমস্যা নেই। এখানে এসে ফিনিয়াও আর মাস্টারকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমরা আমার কাছ থেকে কি গোপন করছো?
আমাকে বলো, আমি জানতে চাই সত্যটা। তখন মাস্টার বলে, যদি চোখের পানি ফিল আপ হয়ে যায় তাহলে আমি তোমাকে বলে দিব। এই বক্সের চোখের পানি যতদিন না ফিল আপ হচ্ছে ততদিন আমি তোমাকে সত্যটা জানাতে পারবো না। তারপর আমরা দেখতে পাই ওই ক্লায়েন্ট এসে তার এক ফুটো চোখের পানি দিয়ে যায়। তারপর সে এখান থেকে পেন্টিং এর ভিতর দিয়ে অন্য একটি জায়গায় চলে যায়, যেখানে শুধু সে আর তার সহকর্মী যেতে পারবে, তাছাড়া আর কেউই যেতে পারবে না। ইয়ান এখানে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ান কোনোভাবেই ওই জায়গায় যেতে পারে না। ইনকে একটি শাস্তি দেওয়া হয়েছিল। ইনকে যে শাস্তি দেওয়া হয় এই শাস্তিটি সে নিজেই গ্রহণ করে নেয়। মাস্টার এই শাস্তি নিজে গ্রহণ করার কারণে এতদিন যাবৎ সে এত পেইনে ভুগছে। তার সাথে থাকা সহকর্মী তাকে জানায় যে এইভাবে আপনি আর কতদিন কাটাবেন স্যার, আপনাকে তো এইসব থেকে মুক্তি চাই। তখন সে বলে হয়তো কোনো ঝামেলা আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, যে কিনা একটি দোকানে যায় কিছু কেনার জন্য। তখন তার ব্রেসলাইটটি জ্বলে ওঠে। ইয়ন আর ইয়লং একই জায়গায় ছিল, কিন্তু একে অপরকে দেখতে পায় না। ইয়লং মনে করে যে হয়তো এখানে ইয়ং আছে, কিন্তু ইয়ং এখানে থাকার সত্ত্বেও তাদের কেন দেখা হলো না, এটা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। তারপর তার মনে হতে থাকে যে প্রতিদিনের মতো যেই ঘটনাগুলো ঘটে এই ঘটনাই তার সাথে ঘটছে। মাস্টারকে গিয়ে বলে, মাস্টার বলে না, এটা হয়তো তোমার ভুল ধারণা, মনের ভুল, বা তুমি অসুস্থ তাই এমনটা ফিল করছো। তারপর সে পুরো সবকিছু চেঞ্জ করে দেয়। এখানে আমরা বুঝতে পারি এটা মাস্টারের কাজ। মাস্টার মূলত তাকে একটি জায়গায় বন্দি করে রেখেছে, প্রতিদিন তার সাথে একই ঘটনা ঘটে আসছে। এটা করার জন্যই মূলত মাস্টারের ব্যথা দিন দিন বাড়ছিল। তার সাথে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আর কত তার জন্য আপনি সহ্য করবেন? আপনি তাকে এত ভালোবাসেন, তারপরও আপনি কোনো রিপ্লাই পান না। সে তো আপনার ভালোবাসার কোনো মর্মই দেয় না, তারপরও আপনি তাকে ভালোবেসে যান। তখন মাস্টার বলে, এটা একতরফা ভালোবাসা, তুমি বুঝবে না। ভালোবাসার পরিবর্তে যে ভালোবাসা পেতে হবে, এটার কি কোনো কথা আছে? না তো, তাহলে কেন এইসব বলছো? এদিকে আমরা ইয়াংকে দেখতে পাই, যে কিনা বসে বসে ইয়লংকে মিস করছিল। মনে মনে ভাবছিল সে কেন এখনো আমার সাথে দেখা করতে পৃথিবীতে আসলো না, সে তো আসলেও পারতো। কিন্তু এদিকে সে তো তাকে খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজে পায় না। ইয়াং যখন পরের দিন বাহিরে বের হয় তখন সে দেখতে পায় সবকিছু অনেক পরিবর্তন। তাই সে বুঝতে পারে কাল হয়তো তার ভুল হয়েছিল। এখানে ইয়লং দেখতে পায় যে তার ব্রেসলাইট জ্বলে উঠেছে, কিন্তু সে কোনোভাবেই ইয়ংকে খুঁজে পায় না। ইয়ংকে ইয়লংও খুঁজে পায় না, আর ইয়লংকে ইয়ংও খুঁজে পায় না। এর পিছনের রহস্য তারা কেউই বুঝতে পারে না। তাই ইয়লং পিনিয়ামকে খুঁজতে শুরু করে। হুট করে তার নজরে পড়ে পিনিয়াম তার গার্লফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গিয়েছে। তখন সে তার এক্স গার্লফ্রেন্ডকে খুঁজতে শুরু করে। এক্স গার্লফ্রেন্ডকে যখন সে খুঁজে পায় তখন সে তাকে এসে ভয় দেখায় আর বলে, তুমি প্রিমিয়ামকে ডাকো কথা বলার জন্য। তুমি বলো তুমি তার সাথে দেখা করতে চাও। প্রথমে তো সে রাজি হয় না, তারপর সে প্রিমিয়ামকে একটি জায়গায় দেখা করার জন্য ডাকে। সে রাজি হয়ে যায় দেখা করার জন্য। তার গার্লফ্রেন্ডের সব কথা সে শুনতে পায়। শোনার পর বলে যে তোমার মতো যদি কোনো বয়ফ্রেন্ড আমার কপালে থাকতো, এর চেয়ে আমি আনরোমান্টিক মাস্টারের সাথেই রিলেশনে জড়াতাম। তখন সে বলে, কি বলছো? মাস্টারকে তুমি আনরোমান্টিক বলছো? তখন সে বলে, না 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 না, আসলে মাস্টার অনেক ভালো। এই সব বলে সে মাস্টারের প্রশংসা করতে শুরু করে। মাস্টারের সামনেই সে এক প্রকার মাস্টারকে বদনাম করে দিল। মাস্টার যে তাকে এত ভালোবাসে সে তো এটা জানেই না, তাই সে হয়তো এমনটা করেছে। এদিকে আমরা প্রিমিয়ামকে দেখতে পাই, রাতের বেলায় সে একদম সুন্দর হয়ে তৈরি হয়ে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। দূর থেকে ইয়লন তাকে লক্ষ্য করে। ইয়লন কার সাথে ফোনে কথা বলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তাটি কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়। ইয়লন যখন রাস্তাটির কাছে যায় তখন সে দেখতে পায় যে এটা হয়তো কোনো জাদু দ্বারা সুরক্ষিত করা, তাই সে এখানে চাইলেও প্রবেশ করতে পারবে না। মাস্টার বুঝতে পারে ইয়লন এখান পর্যন্ত পৌঁছেছে, তাই সে যে কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সে এই বিষয়গুলো নিয়ে প্রিমিয়ামের সাথে কথা বলতে শুরু করে। তারপর প্রিমিয়াম চলে যায় ওই লোকেদের কাছে যারা কিনা ভ্যাম্পায়ারকে খুন করতে পারে। এদেরকে সে ট্রেনিং দেয়। এদিকে আমরা দেখতে পাই সে তো চলে এসেছিল ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করার জন্য। সে তুমুল ফাইটে মেতে ওঠে। এখানে তাকে কেউ কিছু করতেই পারে না। এই ফোনটি সে নিয়ে কল করার চেষ্টা করে। সে বারবার কল করার চেষ্টা করছিল, কিন্তু তার ফোনে কানেক্ট হচ্ছিল না। কানেক্ট না হওয়ার কারণ আমি আপনাদের বলে দেই। এখনের সময়ে সবাই পাসওয়ার্ড ব্যবহার করে, যার কারণে চাইলেও সে আর তার সাথে কথা বলতে পারে না। কিছুক্ষণ পরপরই একজনের কল আসতে শুরু করে। অনেকগুলো কল রিসিভ করার পর একটি কল তার কানেক্ট হয়ে যায়। আসলে কলটি অন্য কেউ না, ইয়ন করেছিল। ইয়নের কল পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, তার সাথে কথা বলতে শুরু করে, তাকে দেখা করার কথা জানায়। তখন সে বলে যে
আচ্ছা, আমি তোমার সাথে দেখা করব, কিন্তু সময়ের প্রয়োজন। সে যখন তার কণ্ঠ শুনতে পায় তখন তো সে অবাক হয়ে যায় আর বলে, তুমি এতদিন পর এসেছো? তখন সে বলে, আমি অনেক দিন যাবতই তোমাকে খুঁজছি। তখন তার মাস্টারের কথা মনে পড়ে যায়, তাই সে দেখা করতে রাজি হয় না। তবে সে যখন জানতে পারে ইয়লন প্রিমিয়ামকে বন্দি করে রেখেছে, তখন সে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। একটি জায়গার নাম বলে ওই জায়গায় তারা দুইজনই থাকে। দুইজন একই জায়গায় থাকা সত্ত্বেও তারা একে অপরকে দেখতে পারে না। তারা বুঝতে পারে হয়তো কোনো কারণে তাদের দেখা হচ্ছে না। আর সে একবার মনে করে হয়তো ইয়লন তাকে বোকা বানাচ্ছে বা প্রিমিয়াম তার সাথে মজা করছে, এই জন্য তার সাথে এমন ঘটনা ঘটেছে। সে বুঝতেও পারে না যে কিভাবে কি করবে। তারপর সে ফোন কেটে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ইয়লনের সাথে তার দেখা হলো না। চাইলেও সে ইয়লনের সাথে দেখা করতে পারল না, আর ইয়লন এখানে অনেক বেশি কষ্ট পায়। ইয়লন বিষয়গুলো বুঝতে পারলেও ইয়ন বিষয়গুলো বুঝতে পারে না। প্রিমিয়াম আসার পর তাকে জানায় যে সেই তার সাথে মজা করেছিল ইয়লন সেজে। তখন সে বলে, এমন মজা আমার সাথে তুমি না করলেও পারতে। আমি তোমার কি শত্রুতা করেছিলাম যে তুমি আমার সাথে এমন টাইপের মজা করলে? ইয়ন তাকে বলেছিল যে ইয়লনের সাথে তোমরা যা করছো অনেক খারাপ করছো। প্লিজ ওকে ওর মতো করে বাঁচতে দাও, এইভাবে তাকে বন্দি করে রেখো না। হুট করে তার নজর যায় প্রিমিয়ামের ফোনের দিকে। প্রিমিয়ামের ফোনটি দেখার পর সে বুঝতে পারে ইয়লন সত্যিই তার সাথে দেখা করার জন্যই এসেছে। সে তার ভুল আওয়াজ শুনেনি, সঠিক আওয়াজই শুনেছে, কিন্তু সে তার সাথে দেখা করতে পারেনি। তখন সে তাকে একটি জায়গার নাম বলে দেখা করার জন্য। এখানে আমরা ইয়লনকে দেখতে পাই, যে কিনা তার জন্য রোদ সহ্য করতে শিখেছিল। তাছাড়াও সে মানুষের রক্ত ছেড়ে জানোয়ারের রক্ত খেতে শুরু করেছিল। সে তার পছন্দের খাবার সহ সবকিছুই খেতে শুরু করে। এদিকে আমাদের মাস্টারকে দেখানো হয়, যে কিনা অনেক আপসেট ছিল। মাস্টার এতগুলো চোখের পানি জোগাড় করার পরও সে এই অভিশাপ থেকে মুক্তি পেল না। অভিশাপ থেকে মুক্ত না পাওয়ার কারণ হচ্ছে তাদের তিনজনের চোখের পানির প্রয়োজন, ইয়ন, ইয়োলং এবং মাস্টার। কিন্তু ঘটনা হচ্ছে ভ্যাম্পায়ার কখনোই কান্না করে না। তাহলে সে চোখের পানি কোথায় পাবে? তার মনে পড়ে যায় যে প্রতিদিন তার সাথে একই ঘটনা ঘটে। তার মানে যেমনটা তাকে ভ্যাম্পায়ার বলেছিল যে তাকে এইভাবে বন্দি করে রাখা হয়েছে একটি জায়গায়, এটাই সত্য। তারপর সে মাস্টারকে গিয়ে এইসব বলতে শুরু করে, আপনি ইচ্ছে করে আমাকে এতদিন যাবৎ ইয়োলন থেকে দূরে রেখেছেন, তাই না? কেন করেছেন আপনি এমন? আপনি আমাকে উত্তর দিন, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি আমার সাথে এমনটা করেছেন? আমি কখনো কল্পনাও করতে পারিনি মাস্টার, আপনি আমার সাথে এমনটা করবেন। ছোটবেলা থেকে আমি আপনাকে কত বিশ্বাস করে এসেছি। সে অনেক বেশি কষ্ট পায়, তাই কান্না করে এখান থেকে চলে যায়। এদিকে পিনিয়াও তো সবকিছু জানতো, তাই সে মাস্টারের উপর রাগ করতে শুরু করে। বলে, আপনারা কেন সত্যটা বললেন না যে আপনি এতদিন যাবৎ তাকে সেভ করে এসেছেন? সত্যটা বললে তো এমন হতো না। মাস্টার তাকে কিছুই বলে না। প্রিমিয়ান চলে যায় তার কাছে। তখন সে কান্না করে করে বলে যে মাস্টার প্রথম দিন থেকেই আমার সাথে এমন করেছে, আমাকে একটি মিথ্যে দুনিয়ায় রেখেছে। সে আমার পেন্টিংটি পর্যন্ত আমার কাছ থেকে দূরে নিয়ে গিয়েছে। এইভাবে সে কান্না করতে শুরু করে। তখন তাকে নিয়ে একটি জায়গায় যাওয়া হয়। এটা ছিল মাস্টারের রুম। মাস্টারের রুমে গিয়ে সে একটি বক্স খুলে দেয় তাকে, আর বলে যে দেখো এই জিনিসপত্র। তখন সে দেখতে পায় সত্যি মাস্টার তার প্রত্যেকটি জিনিস অনেক যত্ন করে রেখেছিল। তার পেইন্টিং থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস যেগুলো তার প্রয়োজনীয় ছিল। সবকিছু বোঝার পর সে কান্না করতে শুরু করে আর বুঝতে পারে মাস্টার তাকে কতটা আগলে রেখেছে। তারপর সে মাস্টারের কাছে দৌড়াতে শুরু করে। এদিকে আমরা মাস্টারকে দেখতে পাই, যে কিনা তার স্মৃতি ধরেই বাঁচছিল, তার প্রত্যেকটি স্মৃতি মনে করছিল। সে মাস্টারকে জড়িয়ে ধরে বলে, মাস্টার আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তখন সে বলে, আচ্ছা, তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে তুমি লাস্ট বারের মতো ইয়োলানের সাথে দেখা করতে পারবে। তাকে ইয়োলানের দেওয়ার লকেটটিও সে দিয়ে দেয়। এদিকে তাকে জিজ্ঞাসা করে তার অ্যাসিস্ট্যান্ট, সে এমনটা কেন করলো। আমি তাকে যে কোনো জায়গায় যদি নিয়ে যাই সে তার পিছে চলে আসবে, তাই তার সাথে লাস্টবার দেখা করে নেই। ইয়নকে আমরা দেখতে পাই, যে কিনা ইয়োলানের অপেক্ষা করছিল। মনে মনে ভাবে, ইয়োলানও কি আমাকে ধোঁকা দিল? সব ছেলেরাই কি একরকম? তখন পিছন থেকে ইয়োলান বলে, আমার পিছে আমার কি বদনাম করছিলে? তখন সে বলে, কই, আমি তো কোনো বদনাম করিনি। অনেক দিন পর একে অপরকে দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। একে অপরের সাথে কথা বলে। তাকে রোমান্টিক বয়ফ্রেন্ডের মতো দেখে ইয়ন একদম অবাক হয়ে যায়। তার সাথে অনেকগুলো সময় কাটায় সে। অনেক সুন্দর ছিল তাদের মুহূর্ত। তখনই সূর্য উঠে যায়। সূর্য ওঠার সাথে সাথে ইয়ন বলে, তুমি চলে যাও এখান থেকে, তোমার ক্ষতি হতে পারে। তখন সে এটা সরিয়ে দিয়ে বলে, আমি সূর্যের আলোয় থাকতে পারি, আমি এটা তোমার জন্য সাকসেস হয়েছি। তখন সে অবাক হয়ে যায়। তখন ইয়োলান তাকে বলে, আচ্ছা, চলে যাবে যখন একটি লাস্ট কিস করে যাও। সে তখন তাকে কিস করে আর বলে যে এটাই আমাদের শেষ দেখা ছিল, আর হয়তো আমাদের দেখা হবে না।
এটা শুনে সে বলে, কি বলছো? আর আমাদের দেখা হবে না? এটা কিভাবে সম্ভব? সে বলে, মাস্টার আমাকে অন্য কোথাও নিয়ে যাবে। তখন সে বলে, মাস্টার তোমাকে অন্য কোথাও নিয়ে যেতে পারে না। আমি তোমাকে ভ্যাম্পায়ার বানিয়ে আমার কাছে রেখে দিব। তখন সে বলে, না, এটা সম্ভব নয়। তুমি যদি আমাকে ভ্যাম্পায়ার বানাও তাহলে আমি সূর্যের আলোয় চলে আসবো আর নিজেকে শেষ করে দিব। তখন সে বলে, আমি তোমার মাস্টারকে শেষ করে দিব। এখানে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়। তখন সে তাকে ভ্যাম্পায়ার বানানোরও চেষ্টা করে, কিন্তু তখনই তার বোনের কথা মনে পড়ে যায়। তার বোন তাকে বলেছিল, তুই যখন কাউকে ভালোবাসবি তখন কখনোই তাকে শেষ করতে পারবি না। যতই চেষ্টা করবি তোর তাকে শেষ করার মন চাইবে না। তখন তুই আমার অবস্থান বুঝতে পারবি। আসলেই সে তার অবস্থান এখন বুঝতে পারছিল। তখনই এখানে মাস্টার চলে আসে। মাস্টারকে দেখে সে অবাক হয়ে যায়। তার মনে পড়তে থাকে ইয়োলানের সাথে তার যতবারই দেখা হয়েছিল ততবারই তার মাস্টারের সাথে দেখা হয়েছিল। মাস্টার তাকে এখান থেকে নিয়ে যেতে চাইলে সে তাকে নিয়ে যেতে দেয় না। তারপর সে তার সাথে কথা বলতে চায় আর বলে, তোমার আমার মধ্যে কি সম্পর্ক এটা বলো। তাদের মধ্যে তুমুল ফাইট হতে শুরু করে। ফাইটের এক পর্যায়ে ইয়ান তাদেরকে ফাইট করতে নিষেধ করে। তখন সে বলে, আচ্ছা, তুমি যদি জানতে চাও আমাদের মধ্যে কি সম্পর্ক তাহলে তুমি আমার সাথে 7 দিন পর দেখা করো, তাহলে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব। কিন্তু ইয়োলান এখানে সত্যিই জানতো না যে তাদের মধ্যে কি এমন সম্পর্ক রয়েছে যে তাদের কানেকশন এতটা গভীর, বা তাদের কেন বারবার দেখা হয়। ইয়ান তখন বলে যে, আপনি যে তাকে 7 দিন পরে রেখেছেন, আপনি কি বলতে চান তাকে? কি উদ্দেশ্য আপনার, আমি কি জানতে পারি? মাস্টার তখন জানায়, তোমার লাস্ট ক্লায়েন্ট আসতে চলেছে। তোমার লাস্ট ক্লায়েন্ট যখন আসবে তখন তুমি সত্যটা জানতে পারবে। এর আগে আমি চাইলেও তোমাকে কিছু বলতে পারবো না। তখন তাকে তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে ঘটনা। তখন সে বলে, আমি আর সে একই সাথে ছিলাম। আমরা দুইজন ভালো বন্ধু ছিলাম। কিন্তু আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় একজন মেয়ের জন্য। এদিকে আমরা দেখতে পাই যে সে আসলে ওই টি গাছটি দেখছিল। যেহেতু সে এখান থেকে অনেক দূরে চলে যাবে তার মাস্টারের সাথে, তাই সে গাছগুলো দেখছিল। তখনই তার কাছে মাস্টার চলে আসে আর তাকে বলে যে তোমার ক্লায়েন্ট চলে এসেছে। সে বলে, কোথায় আমার ক্লায়েন্ট? মাস্টার বলে, তোমাকে আমার অতীতে যেতে হবে। সে বলে, আপনার অতীতে মানে কোথায় যেতে হবে? তখন সে তাদের ঘটনা আবারও তাকে খুলে বলে যে আমরা দুইজন বন্ধু ছিলাম। আমরা দুইজন একই মেয়ের প্রেমে পড়ে যাই যার নাম ছিল ঈশা। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঈশা কি এতই সুন্দর ছিল? তখন সে বলে, হ্যাঁ অনেক সুন্দরী ছিল। তাকে জিজ্ঞাসা করা হয়, তারপর কি হলো? সে বলে, তারপর যা যা হয়েছে তুমি জানতে পারবে, কিন্তু ঘটনা হচ্ছে আমাকে কিছু খাওয়ানো হবে, ওইটা যাতে আমি না খাই। আর আমাদের অভিশপ্ত থাকার কারণ ছিল এটা, আমি যে এতদিন যাবৎ অসুস্থতায় ভুগছি এটা আমার অভিশাপ। আর সে যে ভ্যাম্পায়ার হয়ে ঘুরছে এটাও তার অভিশাপ। এই অভিশাপ যতদিন পর্যন্ত না কাটবে ততবারই আমরা এইভাবে জন্ম নিতে থাকব। এই ঘটনা শোনার পর সে বুঝতে পারে যে তাকে কি করতে হবে। কিছুক্ষণ পরই তাকে হেভেনে পাঠিয়ে দেওয়া হয়। হেভেনে যাওয়ার পরই এখানে ভ্যাম্পায়ারটি চলে আসে আর ইয়োলান এসে তাকে জিজ্ঞাসা করে সে কোথায়। তখন সে বলে সে হেভেনে গিয়েছে, তুমি চাইলে সবকিছু এই গ্লাস মিররের মাধ্যমে দেখতে পারো। হেভেনে যাওয়ার পর ইয়ান একটি জায়গায় পৌঁছায়, যে জায়গায় অনেক বেশি যুদ্ধ হচ্ছিল, মারামারি হচ্ছিল অন্য কারণে মাস্টার এবং ইয়োলানের মধ্যে। তারা দুইজন তুমুল মারামারি শুরু করে। তখন আমরা ইয়োলানকে দেখতে পাই যে কিনা তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? এই নাও লকেট, আমি যতক্ষণ না আসছি তুমি এখান থেকে যেও না। এখানে সে বুঝতে পারে ঈশা আসলে তারই অতীত ছিল। যেহেতু সে বিষয়টা বুঝতে পারে তাই সে আর কিছু বলে না। মাস্টারকে দেখে সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে মাস্টার এখানে হয়তো ভালো না, বা কোনো একটি রহস্য রয়েছে। মাস্টার তাকে ব্যথা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যথা উপলব্ধি না করে তাকে বলে যে আমি আপনার কথা মতো চলবো। মাস্টার তখন জানায় আমাদের বিয়ে কিছুদিনের ভিতর। সে বলে, আমি তো এখনো ছোট, বিয়ের বয়স হয়নি। তখন সে বলে 500 বছর হয়েছে। তখন সে বলে 500 বছর, অনেক বেশি অবাক হয়ে যায় সে। কিন্তু সে তাকে বলে, কেন, তোমার কি মনে নেই কিছু? সে বলে, হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? আসলে এখানে তার নাম সিলিং। তাকে সিলিং মূলত তাকে তৈরি করেছিল। তাকে ভালোবাসে বলেই তাকে বিয়ে করতে চায়। এখানে সে কোনো কিছু খাচ্ছিল না বলে সে তার দাসীদের মারতে শুরু করে। তাই ইয়ান খাবার খেয়ে নেয়। সে অনেক বেশি ড্রিঙ্ক করে আর তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। যখনই তার কাছে আসতে যায় তখনই সে অজ্ঞান হওয়ার নাটক করে। এদিকে আমরা ইয়োলানকে দেখতে পাই, যে কিনা বন্দি ছিল। তাকে বন্দি করে রেখেছিল সে। মাস্টার তাকে বন্দি করে তার উপর অত্যাচার করছিল আর তাকে বলছিল যে তার উপর যেই নজর দিবে তাকে সে খুন করে ফেলবে। তখন সে বলে, তুই তো আমার বন্ধু ছিলি, বন্ধু হয়ে এমনটা কেন করলি আমার সাথে?
তখনই এখানে ইয়ন চলে আসে আর তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে এখানে ইয়লানকে একদমই ছাড়াতে পারে না। অনেক চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়। তখন সে তাকে একটি পিল দিয়ে বলে, এক কাজ করবে, এই পিলটি তুমি মাস্টারকে খাইয়ে দিবে। যদি তুমি পিলটি মাস্টারকে খাইয়ে দিতে পারো তাহলে আমরা এখানে খুব তাড়াতাড়ি বেঁচে ফিরতে পারবো, আর তাছাড়াও তার উপর কোনো জাদুর প্রভাব পড়বে না। তখন সে এখানে চলে আসে আর তাকে তার কাছে নিয়ে যায় আর তাকে বলে, তোমাকে আমি তৈরি করেছি আমার মতো করে আমার বন্ধুকে গিফট দেওয়ার জন্য। কিন্তু যখন তুমি ধীরে ধীরে বড় হতে থাকলে তখন আমি তোমার নিজেই প্রেমে পড়ে যাই, আর তোমাকে বিয়ে করাই হচ্ছে আমার লাস্ট ইচ্ছা। তুমি আমাকে বিয়ে করতে না চাইলেও আমি তোমাকে বিয়ে করতে চাই, আর বিয়ে করেই ছাড়বো। ইয়ন এখানে বুঝতে পারে সে যতই চেষ্টা করুক না কেন তার চেষ্টা ব্যর্থ যাবে। এখানে যাই হোক, তাকে তো বেঁচে ফিরতে হবে, তাই না? এদিকে আমরা ইয়োলানকে দেখতে পাই যে কিনা এইসব সহ্য করতে পারছিল না। তার অতীতের কথা বারবার মনে পড়তে থাকে। তখন তার মনে পড়ে যায় যে এটা তাকে যে কোনো বিনিময়ে তাকে খাওয়াতে হবে। যদি সে মাস্টারকে এটা খাওয়াতে পারে তাহলে তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে। যখন মাস্টার তাকে কিছু করতেই যাবে তখন সে মাস্টারকে এই পিলটি খাইয়ে দেয়, কিন্তু তখন তার আবার মাস্টারের কথা মনে পড়ে যায়। বর্তমান যুগের মাস্টার তাকে বলেছিল যাতে এই পিল কোনোভাবেই সে না খায়। তখন সে আবার পিলটি তার মুখ থেকে বের করে নিয়ে আসে, আর সবকিছুই চাইনিজ ওয়েতে হচ্ছিল। তারপর সে এই পিলটি বের করে ফেলে দেয়। পিলটি বের করে ফেলে দেওয়ার পর সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায় মাস্টার। মাস্টার ইয়নকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখে ইয়োলান সহ্য করতে না পেরে ওই দুনিয়ায় চলে যায়। ওই দুনিয়ায় চলে যাওয়ার পর সে বুঝতে পারে সবকিছু ভ্রম ছিল। আর এদিকে ইয়োলান এখান থেকে তার দুনিয়ায় ফিরে আসে। ইয়োলান যখন দেখতে পায় এগুলো ভ্রম তখন সে অনেক বেশি রেগে যায়। তারপর সে মাস্টারকে পুরো ঘটনা বলতে বলে। মাস্টার তখন বলে, যাক, সবকিছু শেষ হলো, আমাদের অভিশাপ শেষ হলো। তুমি যেহেতু আমাকে ওই পিল খেতে দেওনি তার মানে আমার আর কিছু হয়নি। এখন আমার অতীত পরিবর্তন হবে। তখন সে জানায়, আচ্ছা তাহলে ইয়োলানের কি হলো? তখন সে বলে, হয়তো ইয়োলান পূর্ণজন্ম নিয়ে নিয়েছে, সে এখন তার মতো হয়তো ভালো আছে। এটা আমরা আর জানতে পারবো না, বা এটা জানার আমাদের অধিকার নেই। তখন সে মনে মনে ভাবে, সত্যিই কি আমি ওলানকে আর দেখতে পারবো না? সে সত্যিকারের কি জীবন পেয়েছে নাকি পায়নি এটা তো আমরা জানতে পারি না। কিন্তু ঘটনা এমন ছিল, মাস্টার মিথ্যে কথা বলেছিল। তাকে সে হেভেনেই বন্দি করে রেখেছিল, সে এখান থেকে আর বের হতে পারেনি। কিন্তু মাস্টার এমনটা কেন করলো? সিন অতীতে চলে যায়। এখানে আমরা দেখতে পাই তাকে ওই পিলটি খাওয়ানোর পর তার মৃত্যু চলে আসে। তখনই তার বাবা, যে কিনা মৃত্যুর দেবতা বা এখানের রাজা, সে চলে এসেছিল। এসে যখন সে পুরো ঘটনা জানতে পারে তার ছেলের এই অবস্থা, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আতঙ্কে সে অনেক কষ্ট পায়। তার ছেলেকে তো সে বাঁচিয়ে নেয়, কিন্তু এখানে সে শাস্তি দিতে চায় তাকে। ইয়ানকে বলে যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ইয়ান মৃত্যুদণ্ড মেনে নেয়, কিন্তু ইয়ানকে মরতে দেয় না সে। মাস্টার নিজের উপর এই শাস্তিটি নিয়ে নেয়। মাস্টার যেহেতু নিজের উপর শাস্তি নিয়ে নিয়েছিল, এখন তার বাবা কি করবে? মাস্টার তাকে জানায় যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে তার সাথে এমনটা করেছে। তখন সে বলে, তারপর কি হয়েছিল? তখন সে বলে যে বাবা আমাদের দুইজনকেই অভিশাপ দিয়েছিল, তুমি গিয়ে দুনিয়ায় তোমার যা যা শাস্তি আছে ওইগুলো ভোগ করবে, তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে যাবে। কিন্তু ইয়ান তার শাস্তির জন্য চোখের পানি সংরক্ষণ করবে আর ভালো কাজ করবে। তারপর তাদের আত্মাকে এখানে আবারও ডেকে নিয়ে আসা হয়। এখানে ইয়োলাং এর উপর অনেক বেশি রেগেছিল ইয়ান। ইয়ান বলে, তুমি এমনটা করবে আমি কল্পনাও করতে পারি না। তখন ইয়োলান বলে যে আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন সে বলে, না, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। এখানে সে কান্না করে দিয়ে বলে যে আমি চাইলেও তোমাকে ক্ষমা করতে পারবো না। তখন তাকে ভ্যাম্পায়ারের জীবন দেওয়া হয়। সে সারা জীবন ভ্যাম্পায়ার হয়ে অন্ধকার জীবন কাটাবে। এখানে তারা বাস্তব জীবনে এগুলো মনে করে অনেক বেশি কষ্ট পায় আর কান্না করে। ইয়ানকে মাস্টার বলে আমাদের এই জীবনে যাতে ওইগুলোর প্রভাব না পড়ে। তখনই তার চোখে পড়ে ওই ব্রেসলাইটটি, যেই ব্রেসলাইটটি ছিল ইয়োলানের। সে মনে মনে ভাবে, ইয়োলানের পূর্বজন্ম হলে সে কেন আমার সাথে দেখা করলো না? তখন আমরা মাস্টারকে দেখতে পাই যে কিনা ইয়োলানকে বলে, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, তাই আমি তোমাকে এখন আর ছাড়বো না। তারপর আমরা দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্টকে, যে কিনা অন্য একজন ভ্যাম্পায়ার হান্টারকে নিয়ে এসেছিল তাকে মারার জন্য। ইয়ান সবকিছুই বুঝতে পারে, সে সবকিছু না বুঝতে পারলেও কিছুটা তার সন্দেহ হয়। তখন সে তার মাস্টারের কাছে চলে যায় আর মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করে, মাস্টার কি হয়েছে? আমার কাছে কেন মনে হচ্ছে সবকিছু অদ্ভুত, আপনি কি কিছু লুকাচ্ছেন? তখন সে এইসব দেখে অনেক বেশি কান্না করে, কারণ তার অনেক কষ্ট হচ্ছিল আর তার চোখের পানি মাস্টার সংগ্রহ করে।
সে মাস্টারের কাছে কান্না করতে করতে বলে, প্লিজ মাস্টার, ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে না দিলে আমি অনেক বেশি কষ্ট পাবো। তবে তার ভবিষ্যতের অতীতের সব কথা তার মনে পড়ে যায়, কিভাবে তার পুরো দুনিয়া ধ্বংস করা হয়েছিল। এগুলো মনে করে সে অনেক বেশি কান্না করে, আর ওই চোখের পানি সংগ্রহ করে সে। চোখের পানি সংগ্রহ করা মোটামুটি শেষ ছিল। ইয়ান তখন তার মাস্টারকে বলে, আপনি এই জন্য এইসব করেছেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি মাস্টার আপনি এমনটা করবেন। কেন করলেন আপনি এমনটা? এমনটা না করলেও তো পারতেন মাস্টার। আমি আপনাকে সবসময় নিজের লোক মনে করতাম, নিজের পরিবার মনে করতাম। আপনি তো আমাকে সবসময় হেল্প করেছেন যে আমি আপনার শরীরের অংশ। আপনি আমাকে তৈরি করেছেন শুধু এই জন্য, তাই না? না হয় আপনি আমাকে কখনো প্রোটেক্ট করতেন না। মাস্টার তাকে কোনো কিছুই বলে না। সে বলে যে আমি তোমাকে কিছু বলবো না। তখন ইয়ন বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি আপনার সাথে আর থাকতে চাই না। যখন সে এখান থেকে চলে যেতে চায় তখনই মাস্টারের এক ফুটো চোখের পানি এখানে জমে যায়। সবার চোখের পানি জমার কারণে সে আবারও তার নিজের পুরনো রূপে চলে আসে, যেটা কিনা দেবতার রূপ ছিল। দেবতার রূপে আসার পর সে তাকে জানায় যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন সে বলে, মাস্টার, এটা হতে পারে না। আমি আপনাকে সবসময় নিজের ফ্যামিলি ভেবে ভালোবেসে এসেছি, কোনো লাভার ভেবে কখনোই ভালোবাসিনি। তখন সে বলে, আমার যখন যা রূপ ছিল প্রত্যেকটি রূপেই আমি তোমাকে ভালোবেসেছি, কারণ আমার ভালোবাসাটা সত্য ছিল। কিন্তু ইয়ন এসব মানতে পারে না। ইয়ান বলে, আচ্ছা, আমি আপনার ভালোবাসা মেনে নিলাম, কিন্তু এর পরিবর্তে আপনি ইয়োলানকে প্লিজ মুক্তি দিয়ে দিন, যাতে সে পুনর্জন্ম পেতে পারে। তখন সে বলে, ইয়নকে আমি কখনোই হেভেনে পাঠাইনি। তাকে আমার মিররের দুনিয়ায় বন্দি করে রেখেছি। তাকে আমি কখনোই আমাদের মধ্যে আসতে দিব না। তাকে অন্ধকার জগতেই থাকতে হবে, অন্ধকার জগতেই সে বাঁচবে। একথা শোনার পর ইয়নের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে বলে, না মাস্টার, আপনি এমনটা করতে পারেন না, প্লিজ আপনি এমনটা করবেন না, তাকে ছেড়ে দিন। তখন আমরা দেখতে পাই তাকে এখান থেকে ছাড়ার অনুমতি দেওয়া হয়। ভ্যাম্পায়ার হান্টারকে এখান থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হয়, আর তাকে ওই জায়গায় বন্দি। ইয়ন যখন দেখতে পায় তাকে বন্দি করা হচ্ছে, সে তাকে সেভ করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এখানে ঘটনা উল্টো ঘটে যায়। সে তো পুরো কাজ ভেঙে ভিতর থেকে বাহিরে চলে আসে। ইয়লং বেরিয়ে আসার পর মাস্টার আর ইয়লং এর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তারা এতটাই মারামারিতে ব্যস্ত ছিল, আকাশের মধ্যেও তারা মারামারি করে, তারপর নিচে বিল্ডিংগুলো পর্যন্ত তারা ভেঙে দেয়। এতটাই বাজে অবস্থা ছিল তাদের। তারার মারামারির মধ্যে ইয়ন গিয়ে দেখতে পায় যে তাদের দুইজনেরই অবস্থা খুব খারাপ। তাদের এই অবস্থা দেখে সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় নর্মালি সে রয়েছে, তার ট্রি হাউসটি অনেক সুন্দর রয়েছে। সবকিছু যখন সে সুন্দর দেখে মনে করে হয়তো স্বপ্ন দেখেছে। যখন সে নিচে নামে দেখতে পায় যে দুইজনই মৃত, তারা কেউই জীবিত নেই। এটা দেখে তো তারা কান্না করতে শুরু করে। এখানে সে এতটাই কান্না করছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তার মাস্টারও জীবিত নেই, ইয়েলনও জীবিত নেই। তখন সে দেখতে পায় যে মাস্টার জীবিত রয়েছে। আসলে মাস্টার জীবিত নয়, সে মাস্টারকে কল্পনায় দেখছিল। এইভাবে সে কান্না করে ইয়েলনকে দেখতে থাকে, মাস্টারকে দেখতে থাকে। তখন তার সহকর্মী তাকে জানায় যে তাকে সে ওই দুনিয়ায় পাঠিয়ে দিবে, যেখানে হয়তো তারা তাকে তৈরিই করবে না, তাহলে এই প্রবলেম তৈরি হবে না। সে তাকে ধরে যখন কান্না করছিল সে বলে, আচ্ছা, সে বলে, আমি আমার পুরো শক্তি লাগিয়ে চেষ্টা করব তোমাকে ওই জগতে পাঠানোর জন্য। তারপর আমরা দেখতে পাই তাকে ওই জগতে পাঠানো হয়। ওই জগতে পৌঁছার সাথে সাথেই সে অবাক হয়ে যায়, কারণ ওই জায়গায় তো মাস্টার আর তার বন্ধু বসা ছিল। তারা দুইজনের মধ্যে তখন ভালো সম্পর্ক ছিল। তখনই এখানে সে প্ল্যান করছিল একটি মেয়ে বানিয়ে তাকে গিফট দেওয়ার জন্য। মাস্টার মনে মনে ভাবছিল তার শরীরের অংশ দিয়ে মেয়েকে তৈরি করবে। আসলে এটাই ছিল ইয়লন, যাকে তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে ইয়লন চাচ্ছিল যে তাকে যাতে তৈরি না করা হয়। দুই বন্ধু যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল তখনই এখানে ইয়লন চলে আসে। প্লিজ মাস্টার, আমাকে আপনি তৈরি করবেন না। যদি আপনি আমাকে তৈরি করেন তাহলে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। আপনাদের দুই বন্ধুর সম্পর্কও নষ্ট হয়ে যাবে। তাই বলছি আমাকে তৈরি করবেন না। তখন সে রাজি হয়ে যায়। আর ধীরে ধীরে ইয়ন গায়েব হতে থাকে। যেহেতু সে তাকে তৈরি করবে না তাহলে ইয়ন কোথা থেকে আসবে? তবে মাস্টারের এখানে অনেক কষ্ট হয় ইয়ন চলে যাওয়ায়, কারণ সে তাকে নিজের শরীর থেকে তৈরি করেছিল। তাই সে কিছু একটা ফিল করতে থাকে। কিছুক্ষণ পরই আমরা মাস্টারকে দেখতে পাই, যে কিনা ঘুম থেকে উঠে। তার হাতে একটি বই ছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, মাস্টার কি করছিলেন? আপনার কি কোনো কিছু লাগবে? তখন মাস্টার কিছু লাগবে না বলে এখান থেকে চলে যায়। আর এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটিতে কোনো হ্যাপি এন্ডিং দেখানো হয়নি। কি হয় পরবর্তীতে এটাও জানানো হয়নি। হয়তো ইঙ্গিত দেওয়া হয়েছিল সিজন 3 আসবে, কিন্তু সিজন 3ও আসে। তাহলে কি করা উচিত বলুন? আপনারা আপনাদের মতো এন্ডিং চিন্তা করে রাখুন। আর এন্ডিংটি কেমন হলে ভালো হয় আপনারা প্লিজ একটু জানাবেন কমেন্ট করে। বা আপনাদের কি মনে হয় কিভাবে এন্ডিং হলে ভালো হতো, এইসব আর কি।
আচ্ছা, আপনারা সবাই ভালো থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।